মানুষের জীবনে ব্যবসার ক্ষেত্রে অভিজ্ঞতা একটা বড় পুঁজি। এইটা আসলে আপনি অনেস্টলি আপনাকে যদি পুঁজি দেয়া হয়, আপনার অভিজ্ঞতা না থাকে, আপনি ওই বিজনেস সাস্টেইন করতে পারবেন না। যে আমাদের ইয়াংদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন এর দিকে তাদের ইনোভেশন করতে হবে। এখন আপনি নতুন করে ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য আপনি প্রমোট করছেন, আপনি উদ্যোগ নিচ্ছেন, কিন্তু এক্সিস্টিং বিজনেস ধরে রাখার জন্য আপনার কোনো প্ল্যানিং নাই। ব্যবসায়ীদের মনে এমন কোনো ভয়ের জায়গা আছে কিনা যে জামায়াত ক্ষমতা আসলে আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, দেশ পিছিয়ে যাবে? যেই লোকগুলা দুর্নীতিপরায়ণ, যেই লোকগুলা সবচেয়ে বেশি করাপ্টেড, সেই লোকগুলা সমাজের সবচেয়ে বড় নেতৃত্বের জায়গায় আছে। আমাদের যে কমিশনগুলো হয়েছে, সংস্কার কমিশনগুলো হয়েছে, ৭টা-৮টা কমিশন হয়েছে বিভিন্ন সেক্টরে, দিস ইজ গুড। যে আমাদের ইন্ডাস্ট্রি এবং এই বাণিজ্যের জায়গাতে আমাদের এইখানে একটা সংস্কার কমিশন হওয়া খুবই জরুরি ছিল। যে আমাদের ব্যাংক পলিসিগুলো কিভাবে হচ্ছে, আমাদের ইনভেস্টমেন্ট পলিসি কি হওয়া উচিত। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ইনোভাটক্সের আজকের পর্বে। আমন্ত্রণ জানিয়েছি বিজিএমই এর জনসংযোগ ও প্রচার কমিটির চেয়ারম্যান, মুটেক্স গ্রুপের এমডি জনাব মাসুদ কবিরকে। চলুন পরিচয় করিয়ে দিচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি প্রচণ্ড ব্যস্ত একজন মানুষ। আপনি দেশের অর্থনীতি নিয়ে, দেশের বাণিজ্য নিয়ে কাজ করছেন। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন সেক্টরে আপনাকে দেখেছি, দেশে বিদেশে বিভিন্ন প্রতিনিধি দলের সাথে আপনি কাজ করছেন দেশের অর্থ ব্যবস্থা, দেশের বাণিজ্য খাত নিয়ে। আমরা বেসিক্যালি আজকের এই পডকাস্টে বিজিএমইএ, এরপর দেশের আগামী দিনের অর্থ ব্যবস্থা, আগামী দিনের বাণিজ্য খাতগুলো কীভাবে ফাংশন করবে, কীভাবে রান করবে, সেই গল্পগুলো আপনার কাছে জানতে চাই। বরাবরের মতোই আমরা কিছুটা আপনার ব্যক্তিজীবন নিয়েও জানবো। আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন? প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আপনাদের ইনোভা পডকাস্ট গ্রুপকে, যারা আমাকে এই আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমাকে সুযোগ করে দিয়েছেন। আমার জন্ম এবং বেড়ে ওঠা শরীয়তপুর জেলায়। শরীয়তপুর জেলার এটা ভেদরগঞ্জ থানা, চরবাগাতে। তো সেখানে আমার স্কুল জীবন এবং তারপরে পরবর্তীতে ঢাকাতে এসে আমার বাকি পড়াশুনো। আচ্ছা আচ্ছা, ঢাকাতে কোথায় পড়াশোনা করেছেন? আমি ঢাকাতে সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স কমপ্লিট করেছি এবং একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পরবর্তীতে এমবিএ করেছি। আর এরপরে চাকরিতে আমি মেনলি ঢোকার পরে আমি আমাদের বিজিএমের একটা ইউনিভার্সিটি আছে এখনও, যেটা বিআইএফটি। তখন বিআইএফটি ছিল, এখন বিআইইউএফটি হয়তো নাম একটু পরিবর্তন করেছে। এই ইউনিভার্সিটি থেকে আমি আবার স্পেশালি মার্চেন্ডাইজিংয়ের উপরে, মার্চেন্ডাইজিংয়ের উপরে আলাদা একটা তখন 6 মাসের একটা ডিপ্লোমা ছিল, সেটা করেছি। তো পড়াশোনা এটা, বাট আমি স্পেশালি আমি গ্রাজুয়েশনের পরপরই আসলে আমি আমার বলবো যে আমার চাকরি জীবন বা আমার পেশা জীবন আমি শুরু করেছি। সেটা বলা যায় 22 বা 23 বছর বয়সে। আচ্ছা আচ্ছা, কোন পেশায় তখন? আমি আমার একদম শুরু থেকে আমি বলবো যে আমার এই আরএমজি সেক্টরে, গার্মেন্টস সেক্টরে আমি তখন একটা ছোট আরএমজির যেই সহযোগী প্রতিষ্ঠানগুলো থাকে, আপনি জানেন যে গার্মেন্টসের এমব্রয়ডারি, অ্যাক্সেসরিজ, প্রিন্ট, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থাকে যেগুলো আপনার সহযোগী প্রতিষ্ঠান হিসাবে। তো ওইরকম একটা প্রতিষ্ঠানে আমি প্রথমে আমার কর্মজীবন শুরু করি। এরপরে আমি একটা বাইং হাউসে জব করি। মাঝখান দিয়ে আমি প্রায় 1 বছর একটা স্কুলে শিক্ষকতা করেছি। আচ্ছা আচ্ছা। তারপরে আমি বাংলাদেশে বেক্সিমকোতে, সেখানে আমি একটা দীর্ঘ সময় সেখানে ছিলাম। তারপরে আমি বেক্সিমকো থেকে একটা বিদেশি প্রতিষ্ঠান, একটা ডেনিশ কোম্পানির, সেখানে এসে জয়েন করি এবং ওই প্রতিষ্ঠানেরই একটা তাদের ঢাকা ইপিজের একটা বড় ফ্যাক্টরি ছিল। ওই ফ্যাক্টরির সর্বশেষ জিএম হিসেবে সেখানে দায়িত্ব পালন করি। এরপরে আমি বেসিক্যালি আমার নিজের ব্যবসা শুরু করি 2012 সাল থেকে, এবং 2012 সালে আমি প্রথম একটি বাইং হাউস দিয়ে শুরু করি।
তারপরে আমি 17-তে 18-তে আমি সরাসরি গার্মেন্টস ফ্যাক্টরিতে সেখানে আমি প্রোডাকশানে আমি স্টার্ট করি নিজের ফ্যাক্টরি হিসাবে, উদ্যোক্তা হিসাবে। তারপরে আছি এখনো ইনশাল্লাহ। আপনি যখন পড়াশোনা শেষ করে আরএমজি সেক্টরে আসলেন তখন কি আপনার কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছিল বা সাপোর্ট ছিল এই সেক্টরটাতে? হ্যাঁ, এটা ছিল। এটা আমার চাচা উনি উনি তো তখন ওনারাই মেইনলি গার্মেন্টস সেক্টরে তারা খুব বড় লিডিং স্টেজে ছিলেন। তো কথার প্রসঙ্গে এবং ইন্টারেস্টিং হলো যে আমার গ্র্যাজুয়েশনের লাস্ট পরীক্ষা দেওয়ার আমার মনে আছে যে সেটা 97-এ সম্ভবত 97-এ আমি 15ই মার্চ আমার পরীক্ষা শেষ হয়েছে। মাঝখান দিয়ে শুধু আমি একদিন সময় ব্যয় করে 17ই মার্চে আমি মানে সরাসরি আমি কি বলবো যেটা মানে কাজে জয়েন করি, মানে জবে স্টার্ট করি। আচ্ছা আচ্ছা। তো সেই শুরুটা এখন পর্যন্ত মানে কন্টিনিউ আছে। আমি আসলে প্রশ্নটা এই জন্য করলাম, মানে আমাদের দেশের তো একটা হিউজ নাম্বার অফ পিপল স্টুডেন্ট হচ্ছে যারা আসলে বেকার থাকে গ্র্যাজুয়েশন শেষ করার পরেও। এরা যদি বা বেকার থাকুক বা না থাকুক, কোনো একজন শিক্ষার্থী যদি চায় যে গ্র্যাজুয়েশন শেষ করে সে আরএমজি সেক্টরে আসবে এবং এই ক্ষেত্রে যদি তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড না থাকে, সাপোর্ট না থাকে, সেক্ষেত্রে উনি কী করবেন? আসলে এইটা ইটস এ ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন এবং এটা আমাদের দেশের জন্য এটা একটা অলমোস্ট এটা একটা চ্যালেঞ্জিং এবং অপরচুনিটিও এই জায়গাটা থেকে। আগে যেটা ছিল সেটা হচ্ছিল যে আমাদের নেটওয়ার্কিংটা একটা লিমিটেড ছিল, যে আপনি ধরেন কমিউনিকেশন করলে ফোনে কমিউনিকেশন করলে হয়তো ল্যান্ড ফোনে আপনি কমিউনিকেশন করতেছেন। আপনি আপনার এলাকাতে কে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কে একজন উচ্চপদস্থ কর্মকর্তা, এটা খুবই একটা লিমিটেড নেটওয়ার্কিংয়ের মধ্যে ছিল, যে আপনি হয়তো সর্বোচ্চ আপনার ইউনিয়ন বা আশেপাশের 2-3টা ইউনিয়নের মধ্যে আপনি জানতে পারছেন। এখন যেটা হয়েছে যে আপনার সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন কানেক্টিভিটিতে কিন্তু আমাদের চারপাশে একটা হিউজ নেটওয়ার্ক আমাদের তৈরি হয়েছে। তো এই নেটওয়ার্ক তৈরি হওয়ার ফলে আগে যেটা ছিল আমাদের একটা লিমিটেশন ছিল যে আমাকে এক্সপোজ করার, আমাকে এক্সপ্লোর করার এই সুযোগটা, অপরচুনিটিটা কম ছিল যে আমি কার কাছে যাব। তো তখন যেটা ছিল যে একটা ফ্যামিলি রিলেটেড অথবা আত্মীয় স্বজন অথবা বন্ধু বা কারো পরিচিত, এটা ধরে আমাদের পরিচিতিটা বা কারোর সাথে যাওয়ার সংযোগটা তৈরি হতো। এখন সেটা আসলে আমি মনে করি না যে মানে এই ব্যারিয়ারটা আছে। এখন আপনি ইচ্ছা করলেই আপনি একটা লিঙ্কডইনে প্রোফাইল করে কারা ইন্ডাস্ট্রিতে, আপনি আরএমজিতে ইন্টারেস্টেড হলে আরএমজিতে কারা লিডিং পর্যায়ে আছে, আরএমজির কতগুলো ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরিগুলোর কানেক্টিভিটি কী আছে, তাদের আপনার সোশ্যাল পেজগুলো কী আছে, তাদের ইমেল কী আছে, আপনি ইজিলি আপনার একটা বায়োডাটা রিজিউমে আপনি করে আপনি সেখানে পাঠিয়ে দিতে পারেন, অন্তত সেখানে আপনি করার জন্য। অথবা আপনি সরাসরি কোনো অফিসে গিয়েও আপনি কথা বলতে পারেন। আপনি আপনার কানেক্টিভিটির মধ্যে, সোশ্যাল কানেক্টিভিটির মধ্যেও আপনি আপনাকে প্রচার করতে পারেন যে আপনি এই বিষয়ে আপনি এক্সপার্ট বা আপনি এই জায়গাতে কাজ করতে আগ্রহী। সো আমার মনে হয় যে আমরা যেভাবে স্ট্রাগল করে এটা আত্মীয় স্বজন বা আমাদের পরিচিতির মাধ্যমে সে সময় যেটা ছিল, এখন সেটা মানে অনেকটাই নাই বললেই চলে, বা তারপরেও এখনও আছে যে পরিচিতির মধ্যে। বাট এখন প্রফেশনালি জব সেক্টরটা এত কম্পিটিটিভ হয়েছে যে আসলে পরিচিতির চেয়ে কে কতটুকু পারফেকশন তার কাজে এবং তার স্কিলের জায়গাটাতে, মানে এইটাকেই সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। যেমন আমার ইন্ডাস্ট্রিতে আলহামদুলিল্লাহ একটা ভালো সংখ্যক লোকজন কাজ করে। তো সেইখানে আমাদের যারা কাজ করতেছে এটা বেশিরভাগই আমরা জাস্ট আমাদের যে এইচআর আছে তারা সেখানে আপনার ইন্টারভিউ নিয়ে সেখানে লোক নিচ্ছে। তো পরিচিতির মধ্যে হলো যেটা হয় যে আমি চেষ্টা করি তাদের কাছে পাঠানোর জন্য যে আপনারা দেখেন যে সে কতটুকু স্কিল বা কোন জায়গা থেকে স্কিল, এইভাবে আসলে এখন মানে রিক্রুটমেন্টটা হচ্ছে। এখানে একটা প্রশ্ন আমরা প্রায়শই শুনি তরুণদের কাছে যে আমাকে যদি সুযোগই না দেন আমি আসলে অভিজ্ঞতা কোত্থেকে পাবো, এবং সবাই রিক্রুটমেন্টের ক্ষেত্রে অভিজ্ঞ লোক চায়। এটা 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 আমি বলবো যে এখানে দুইটা আপনার কি বলে অ্যানালাইসিস করা যায়। প্রথমটা হলো যে অবশ্যই যে একজন, আপনি ধরেন
একটা প্রাইভেট এন্টারপ্রেনার সে যখন তার ইনভেস্টমেন্ট সে চিন্তা করবে, ইনভেস্টমেন্টের জায়গাতে সে কখনই একটা আনস্কিল ম্যান পাওয়ারকে নিয়ে সে সেখানে স্কিল ডেভেলপমেন্ট করে তাকে এই সুযোগটা দেওয়ার ক্ষেত্রে সে হয়তো একটু চিন্তা করবে যে আমি একটা আনস্কিলের চেয়ে বরং আমি একটা স্কিল লোককে নিলে আমার ইনস্ট্যান্ট আমি রেজাল্টটা পাচ্ছি। এটা হলো একজন যে কি বলে মানে লোক নিচ্ছে বা আপনার রিক্রুটমেন্ট করছে তার জায়গা থেকে এই চিন্তাটা সে করবে। পাশাপাশি আপনি দেখেন যে আমাদের মোস্টলি যারা ইয়াং বা যারা চাকরির জন্য জব মার্কেটে যারা অ্যাপ্লাই করছে, আপনি দেখেন যে তার ম্যাচুরিটি হচ্ছে 18 বছর 19 বছর পর থেকে। আচ্ছা, এখন সে টিল মাস্টার্স পর্যন্ত শেষ করার আগ পর্যন্ত 25-26 বছর, প্রায় 8 থেকে 10 বছর সে শুধু একাডেমিক জায়গাতে তার ফুল ইফোর্টটা সে দিয়েছে। এখন সেই ইফোর্টের জায়গাতে সে তার গ্রাজুয়েশনের সময় যদি তার অনার্স লেভেলে সে চিন্তা করতো যে তার এই জায়গাতে সে তার ইন্টারেস্টেড, সে গভর্নমেন্ট চাকরির পাশাপাশি যদি না হয় তাহলে এইখানে সে যাবে। তখন থেকে সে যদি অন্তত মানে নিজেকে কিছুটা প্রস্তুত করলে কিন্তু যে কোনো ইন্টারভিউতে আমি মনে করি যে তার ফেস করা বা তার দক্ষতা প্রমাণ করার মতন যথেষ্ট পরিমাণ সক্ষমতা সে অর্জন করতে পারে। কোথাও যদি সে পার্ট টাইম বা হচ্ছে এভাবে যদি এক্স্যাক্টলি যে এই আগ্রহটা থাকলেও যদি সে সেখানে চিন্তা করে, এখানে কিন্তু সেই অপরচুনিটিগুলো আছে। মানে আপনি ইভেন একটা কোম্পানিতে যায় যদি আপনি বলেন যে আমার এই জায়গা থেকে আমি স্কিল, আমি ভালো টাইপ করতে পারি, আমি ভালো কম্পোজ করতে পারি, আমি ভালো এডিট করতে পারি, আমি এই ফ্রিল্যান্সারের এই কাজগুলো করতে পারি, ওই কোম্পানির কি রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট ধরে যদি আপনি একটা জবকে টার্গেট করে তার কাছে গিয়ে যদি আপনি বলেন যে আমি আপনাকে 2 ঘন্টা সময় দেব, বাট আমি স্যালারি যাই দেন না কেন আমাকে শুধু অপরচুনিটি দেন, 6 মাস যদি সেইভাবে কাজ করে, মানে হি ক্যান আন্ডারস্ট্যান্ড এন্ড হি গট দ্য মানে এক্সপেরিয়েন্সটা তার হয়ে গেল। এটা আমাদের আসলে এখন থেকে চিন্তা করতে হবে। এখানে আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো আমরা যেমন জব মার্কেটে যারা ঢুকবে তাদের ক্ষেত্রে দেখা যায় যে এক্সপেরিয়েন্সের তারা একটা ঘাটতি থাকে বা তারা এই সুযোগটা পায় না, আপনি তো এটার সমাধান দিলেন। বাট আরেকটা প্রশ্ন থেকে যায়, যারা সরাসরি বিজনেসে আসতে চায় বলে যে আমাদের তো পুঁজি নেই, রাইট। তো সে কিভাবে বিজনেসটা স্টার্ট করবে? আসলে বিজনেসের যেটা আমি মনে করি এটা যারা সফলতা অর্জন করেছে তাদের কাছ থেকে তো আপনি অনেক ধরনের ভালো গল্প বা অনেক মোটিভেশন পাবেন, কিন্তু প্র্যাকটিক্যালি আমার ব্যক্তিগত লাইফে আমি মনে করি যে আসলে মানুষের জীবনে ব্যবসার ক্ষেত্রে অভিজ্ঞতা একটা বড় পুঁজি। মানে এইটা আসলে আপনি মানে অনেস্টলি আপনাকে যদি পুঁজি দেয়া হয়, আপনার অভিজ্ঞতা না থাকে, আপনি ওই বিজনেস সাস্টেন করতে পারবেন না, কখনোই সম্ভব না। আপনি একটা পর্যায়ে যাওয়ার পরে বিজনেস ইসে মানে এটা কি বলবো যে এটা এরকম একটা ড্রিম থাকে অলওয়েজ। আপনি আজকে 5 লক্ষ টাকার বিজনেস করলেন, সাকসেস হলেন, আপনার 1 মাস পরেই মনে হবে যে আপনি এটাকে 50-তে কনভার্ট করবেন। এটাকে এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনাকে অন্য কোনোভাবে আপনার কাছে আসে না। এখন ওই 5 পর্যন্ত হয়তো আপনি ঠিকই ছিলেন, কিন্তু যখন আপনি 50-তে গিয়ে আপনি বাজিটা ধরবেন, 50-তে গিয়ে যখন আপনি চেষ্টাটা করবেন, মানে দ্যাট মাইট বি কলাপস, মানে ওইখানে গিয়ে হয়তো আপনি ধরা খেয়ে যাচ্ছেন। তখন কি হচ্ছে, আপনি এই জায়গাটাতে তখন আপনাকে তখন হয়তো আপনার পুঁজি কোনো ম্যাটার ছিল না। আপনি 50 লাখ দিয়ে আপনি বিজনেস করতে পারতেছেন, তখন আপনার পুঁজি অনেকভাবেই আপনি পাচ্ছেন, কিন্তু আপনার অভিজ্ঞতার কারণে আপনি ওই 50 লাখে আপনি গিয়ে সাকসেস করতে পারবেন না। সেইখানে গিয়ে আপনার অভিজ্ঞতাটা কাজে লাগবে। এই জন্য বিজনেসের ক্ষেত্রে আসলে অভিজ্ঞতার বাইরে কোনো আপনার অন্য কোনো পলিসি নেই, অন্য কোনো পুঁজি নেই। আর যখন আপনার অভিজ্ঞতাটা হবে তখন এটাকে আপনি মাল্টিপ্লাই, আপনি এটাকে মানে ইনভেস্টমেন্ট টুল হিসাবে আপনি সেটাকে ব্যবহার করতে পারবেন। দেখা গেল যে একজন অভিজ্ঞ মানুষ সে 1 লক্ষ টাকাকে যেভাবে সে মাল্টিপল ইউজ করতে পারবে, এটাকে ইউটিলাইজ করতে পারবে, একজন অনভিজ্ঞ মানুষ ঠিক একই কাজটা তার হয়তো 10 লক্ষ টাকা লাগবে। দিস ইজ দ্য একদম বেসিক ডিফারেন্স। তো সেই জায়গা থেকে আসলে ব্যবসার ক্ষেত্রে আমি বলবো যে যেই ব্যবসাই করুক না কেন তাকে ওই ব্যবসাটা সম্পর্কে একদম এন্ট্রি লেভেলে, ইট ইজ নট এ যে আপনি ইউটিউব দেখে আপনি ব্যবসার ওই পলিসি শিখলেন, আপনি ব্যবসা কালকে শুরু করে দিলেন, মানে নট লাইক দ্যাট। আপনাকে একদম এন্ট্রি লেভেলে
আপনাকে ব্যবসার জায়গাটা দেখতে হবে, যেই লোকগুলা খাটবে বা কাজ করবে তাদের সাথে আপনাকে মিশতে হবে, এবং যেভাবে আপনার প্রোডাক্টটা মানে ফাইনালি প্রোডাক্ট হিসাবে এটা মার্কেটিং করবেন বা এটাকে আপনি মার্কেটে নিয়ে আসবেন, সেই জায়গা থেকে একজন কাস্টমারের মতো হয়ে আপনাকে সেটাকে ক্রিটিসিজম করে আপনাকে কাজ করতে হবে, এবং এইটা অভিজ্ঞতার বাইরে আসলে সম্ভব না, একদম শুরু থেকে। একদম শুরু থেকে। এবং প্রত্যেকটা আই হ্যাভ মানে এইটা আমি বলবো যে আমি অলওয়েজ আই ফিল প্রাউড যে আমি আমার এন্ট্রি লেভেলে যখন কাজ করেছি তখন আমার ফ্যাক্টরি ছিল, যেই ফ্যাক্টরিতে কাজ করতাম সেই ফ্যাক্টরি ছিল তখন বাড্ডাতে। তো আমাদের যেই ম্যাটেরিয়ালটা ছিল এটা গার্মেন্টসের আপনার একটা প্রিন্টিং কাজ হতো, মানে একটা পার্টের একটা জ্যাকেটের একটা পার্টে প্রিন্ট হতো। তো সেই প্রিন্টের আমরা এটা ডেলিভারি দিতাম, তখন সদরঘাটে একটা ফ্যাক্টরি ছিল বড়, ওইখানে ডেলিভারি দিতাম। তো তখন মেনলি যাতায়াতেরও খুব মানে বাজে কন্ডিশন ছিল। আমার খেয়াল আছে যে আমি বাড্ডা থেকে এরকম বস্তায় করে মাল নিয়ে আমি তখন টেম্পু চলাচল করতো গুলিস্তান পর্যন্ত। ওইখান থেকে আমি টেম্পুতে করে ওই এক বস্তা ম্যাটেরিয়াল সেটা নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে গুলিস্তান পর্যন্ত ওইটা, তারপর ওইখান থেকে আবার রিক্সায় করে ওই ফ্যাক্টরিতে গেটে নিয়ে গেলাম। তো যাওয়ার পরে ফ্যাক্টরি গেটে যখন গেলাম তখন আনফর্চুনেটলি ফ্যাক্টরি ছুটি হয়ে গেছে। আচ্ছা। তো এখন সেখানে ফ্যাক্টরি ছিল এটা 4 তলায় 5 তলায়। তো ফ্যাক্টরির যারা সিকিউরিটি ছিল তারা বলছিল যে আপনি যদি এটা হয় ব্যাক করে নিয়ে যান, আর না হয় রাখলে আপনাকে উপরে উঠিয়ে দিয়ে আসতে হবে, দ্যাট ইজ নো অল্টারনেটিভ। তো কি আর করা, আমি সেই বস্তা মোটামুটি নিজে ঘাড়ে করে আপনার উপরে উঠিয়ে দিয়ে আসছি। বাট এটা আমার জন্য আমি মনে করি যে এটাও আমার একটা মানে লেসন ছিল। আমি তারপরে মানে ওই ফ্যাক্টরিতে ডেলিভারি দেওয়ার আগে আমি সকাল থেকেই প্ল্যানিং করতাম যে কখন গেলে ফ্যাক্টরি বন্ধ থাকবে না। তো এই জন্য বললাম যে আসলে এন্ট্রি লেভেলে আপনি যখন জানবেন তখন অনেক কিছুই আপনাকে ব্যবসার মানে লেসনটা আপনি অটোমেটিক্যালি পাওয়া যায়। এটা ছাড়া আসলে অন্য কোনোভাবে ব্যবসার অভিজ্ঞতা অর্জন করা সম্ভব। কিন্তু পারিবারিক সূত্রে যারা আসলে পেশাগত জীবনের প্রথমেই কোনো একটা প্রতিষ্ঠানের এমডি হয়ে গেল বা ডিএমডি হয়ে গেল, এই জায়গাটা আসলে মেরিটস ডিমেরিটস দুইটাই আছে। আমি এখন বিজিএমইতে যেহেতু আমার ইনভলভমেন্টটা আমি দেখি আমাদের ইন্ডাস্ট্রিতে, তো আমাদের তো বাংলাদেশের সবচেয়ে বড় মানে ইন্ডাস্ট্রি এরিয়া বলা যায় যে আরএমজি সেক্টর। তো এইখানে আপনার আরএমজি সেক্টরের আপনার মানে ইট ওয়াজ স্টার্টেড অন 80 দশকে, 80 সালের দিকে প্রথম আপনার আরএমজি শুরু হয়। তো তখন এখন প্রায় 3rd জেনারেশন আপনার এই বিজনেসের সাথে আপনার ইনভলভ হয়েছে। এটা কিছু কিছু ফ্যাক্টরি খুবই ভালো করেছে, তাদের 3rd জেনারেশন এসেও তারা ফ্যাক্টরির আপনার গ্রোথ এবং এক্সপোর্টের যে তাদের চার্ট ছিল তারা সেটাকে সেভাবে আরও বড় করেছেন। বাট বেশিরভাগ ক্ষেত্রেই এই রেজাল্টটা খুবই নেগেটিভ। 2nd জেনারেশন বা 3rd জেনারেশন এসে আসলে ইন্ডাস্ট্রি তারা কন্টিনিউ করতে পারেনি। ইভেন তারা তাদের ওই জেনারেশনকে, ছেলেদেরকে, মেয়েদেরকে দেশের বাইরে বিশ্বের সবচেয়ে বড় বড় ইউনিভার্সিটিতে তারা বিজনেসের উপর পড়াশোনা করে আসছে, আইটির উপর পড়াশোনা করে আসছে, ম্যানেজমেন্টের উপর পড়াশোনা করে আসছে। বাট মানে ওয়ান্স দে হ্যাভ বিন হ্যান্ডেল দ্য ইন্ডাস্ট্রি দে কুড নট সাকসেস। তো এই জন্য ফ্যামিলির গড়া বিজনেস তার জেনারেশন তাকে শুধু এমডি ডিএমডি করে দিলি যে ওই ইন্ডাস্ট্রিটা সাস্টেইন করবে, এটা আসলে বলা যায় না। এটা তাকে আসলে ওই একই জায়গাতে সে হয়তো ম্যানেজমেন্টে পড়াশোনা করে আসছে আপনার ইউকেতে, কিন্তু ওইখানের যে ম্যানেজমেন্ট সে পড়াশোনা করেছে বা ম্যানেজমেন্ট যেটা সে দেখে আসছে, ইন্টার্নি করছে যেভাবে, চিন্তা করেছে যেভাবে, এইখানের পুরোটা উল্টা, মানে টোটালটাই রিভার্স। তো আইদার সে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়েছে যে না আমি এটা পারবো না, তখন সে হাল ছেড়ে দিয়েছে, অথবা তার আইডিয়া নিয়ে সে ব্যবসা পরিচালনা করতে গিয়ে যেহেতু এইখানের ম্যানেজমেন্টের সাথে এটা ম্যাচ করে নাই, মানে পুরো বিজনেসই সেখানে কলাপস হয়ে গিয়েছে। তো এইটার আমি বলি যে জেনারেশন ওয়াইজও যদি এই ইয়াটা না থাকে, তাদের আপনার এই বিজনেসের আইডিয়াটা যদি ওইভাবে এন্ট্রি লেভেল থেকে না থাকে,
মানে আসলে এটা তখন টিকিয়ে difficult রাখা হয়ে যায়। খুবই ডিফিকাল্ট। আপনি ফ্রিল্যান্সিং এর কথা বলছিলেন যে নবীন যারা তারা আসলে এই জায়গাতে কাজ করতে পারে। এই জায়গাটার ফিল্ড এখন বাংলাদেশে কেমন? আমি মনে করি এখনো এটা আমরা যখন আমি এটা খুব ছোট্ট একটা উদাহরণ আপনাকে দিই। আমি যখন ব্যাকসিমকোতে ছিলাম, তো ব্যাকসিমকোতে মানে ইট ওয়াজ এ ইউনো যে বাংলাদেশের আরএমজি সেক্টরে এবং অনেকগুলো সেক্টরই দে আর দ্য জায়ান্ট। তো আমরা তখনও যখন ছিলাম মানে আমাদের মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে প্রায় 150-200-র মতো মার্চেন্ডাইজার ছিল। ইন্টারেস্টিং হলো যে আমাদের মেইন মার্চেন্ডাইজিংয়ের বড় পোস্টগুলো একদম টপ থেকে শুরু করে মানে মিড লেভেল পর্যন্ত, হেড লেভেল, ম্যানেজার লেভেল পর্যন্ত এইখানের প্রায় 80-90% পজিশন হোল্ড করতো ইন্ডিয়ান এবং পাকিস্তানিরা, ইন্ডিয়ান, পাকিস্তান এবং শ্রীলঙ্কানরা। তখন আমরা বললাম যে এটা কেন হচ্ছে, বললো যে তারা এক্সপার্ট মানে এই জায়গা থেকে। এবং তখন অনেস্টলি যে বাংলাদেশে শুধু আপনার টেক্সটাইল ইউনিভার্সিটি ছাড়া, বুটেক্স ছাড়া মানে প্রাইভেট কোনো ইউনিভার্সিটি তো এই টেক্সটাইলের কোনো ছিল না, ডিপার্টমেন্ট ছিল না। তো ফলে দেখা গেছে যে বড় স্কিলগুলো আসতো বাইরে থেকে। কিন্তু এখন যেটা হয়েছে যে অনেক প্রাইভেট ইউনিভার্সিটিতে টেক্সটাইল ফ্যাকাল্টি করার ফলে এখন এখানে প্রচুর আমাদের এই টেক্সটাইল গ্র্যাজুয়েট আসছে। এবং এখনও এইখানে আমাদের যে সেক্টরটা, এটাতে আপনার আমি ইতিমধ্যে বলেছি যে আমাদের বাংলাদেশের আপনার ফরেন কারেন্সি আর্নিংয়ের প্রায় 84% শুধু এই একটা সেক্টর থেকে আর্নিং হচ্ছে, শুধু আরএমজি থেকে। শুধু আরএমজি থেকে। তো এই বিশাল কর্মযোগ্যতে কিন্তু শুধু আমাদের ফ্যাক্টরি না, এখানে আপনার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, ফরওয়ার্ড লিঙ্কেজ থেকে শুরু করে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে অনেক প্রতিষ্ঠান এখানে ইনভলভ। এখানে প্রিন্টিং ফ্যাক্টরি, এখানে সুতার ফ্যাক্টরি, এখানে ডাইং ফ্যাক্টরি, ডাইস কেমিক্যালের ফ্যাক্টরি, এখানে এমব্রয়ডারি ফ্যাক্টরি, ওয়াশিং ফ্যাক্টরি। বাংলাদেশের যত প্রাইভেট ব্যাঙ্কগুলো, সেই প্রাইভেট ব্যাঙ্কগুলোর বেসিক্যালি তাদের এক্সপোর্ট ইম্পোর্টের 80%-90% কাস্টমার হলো আরএমজি সেক্টরের। তো ব্যাঙ্কগুলো, তো সুতরাং এখানে কিন্তু অনেক কাজ এখানে আছে। এবং যেটা আপনি বলেছেন যে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে এখানে আমাদের একটা বড় অপরচুনিটি, যেটা আমরা এত দীর্ঘদিনের ইন্ডাস্ট্রি হওয়ার পরও আমরা ধরতে পারিনি, সেটা হলো যে এখন পর্যন্ত কিন্তু আমরা যেই পোশাকের যে ব্র্যান্ডগুলো হচ্ছে, আমাদের বাংলাদেশের কোনো ব্র্যান্ড পৃথিবীতে নাই। আচ্ছা, মানে আমাদের যে বাংলাদেশের একটা ব্র্যান্ড, হ্যাঁ, যে এইটা পৃথিবীতে ডমিনেট করছে বা ওইখানে লিডিং ব্র্যান্ডগুলার ক্ষেত্রে বাংলাদেশের এরকম ব্র্যান্ড আছে, এরকম 1000 পৃথিবীর 10,000 ব্র্যান্ডের মধ্যেও বাংলাদেশি কোনো ব্র্যান্ড নাই পৃথিবীতে, আরএমজি সেক্টরে নেই। আরএমজি সেক্টরে নেই। আমরা কি করছি, বাইরের ব্র্যান্ডগুলোর তাদের ডিজাইন, তাদের প্যাটার্ন, তাদের টোটাল কালার, তাদের ম্যাটেরিয়াল সব কিছু তারা রেডি করে দিচ্ছে, আমরা জাস্ট কপি করছি। এখানে আমরা সোর্স করছি, কিছু কিছু ক্ষেত্রে কাস্টমারই সোর্স করে দিচ্ছে, আমরা এখানে শুধু প্রোডাকশানটা আমরা কাট এন্ড সেw করছি, আমরা শুধু এখানে প্রোডাকশানের কাজটা করছি। এবং তাদের ব্র্যান্ড লোগোটা আপনারা বসায় দিচ্ছেন। এভরিথিং তারা যেভাবে বলে দিচ্ছে, আমি ঠিক হুবহু ওই জিনিসটা কপি করে দিচ্ছি। ফলে যেটা হয়েছে যে আমাদের এইখানে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আমাদের ডিজাইন সেকশনটা, অ্যাপারেল ডিজাইন এবং অ্যাপারেল সোর্সিং, বেসিক্যালি ডিজাইন সেকশন, এটা একটা হিউজ অপরচুনিটি ইয়াংদের জন্য, যে তারা এই ডিজাইনটা, ইভেন বাংলাদেশে তাদের এই ডিজাইন সেল করা দরকার নেই, তারা ওয়ার্ল্ডের সকল টপ ক্লাস ডিজাইনারদের সাথে, ব্র্যান্ডের সাথে তারা সেখানে ইজিলি তারা কোপ আপ করতে পারে। এবং তারা সেখান থেকে বলতে পারে যে মানে আমার নেক্সট উইন্টারের জন্য 27-এর উইন্টার অথবা 27-এর সামারের জন্য আমার এই কালেকশন, আমি এটা সেভাবে দিতে পারি। এরকম ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে এখানে আমাদের আসলে অপরচুনিটি হিউজ। এটা বলবো যে এটা এনার্মাস মানে অপরচুনিটি আছে। এবং আমরা বিজিএমই থেকেও, বিজিএমইর আমাদের ইউনিভার্সিটি যেটা আছে, এবং আমরা বিভিন্ন ইউনিভার্সিটিগুলোর সাথে আমরা এগুলা প্রতিনিয়ত আমরা এই কাজগুলো করছি, যে কিভাবে আমাদের নেক্সট জেনারেশন এই ডিজাইন ডেভেলপমেন্ট প্যাটার্নের ক্ষেত্রে, এবং আমাদের যেই রিসোর্স আছে ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, এই রিসোর্সটাকে কিভাবে আমরা ডিজাইন আকারে আমরা ওয়ার্ল্ডে মার্কেটিং করতে পারি।
আরএমজি সেক্টরে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে এমন ৫টা প্রতিষ্ঠানের নাম যদি আমি জিজ্ঞেস করি, কাদেরকে আপনি এগিয়ে রাখবেন? না এইটা মানে আরএমজি নেতৃত্ব দিচ্ছে বলতে হলো আসলে এইখানে আরএমজির আমাদের বাংলাদেশ থেকে কারা হাইয়েস্ট এক্সপোর্ট করছে। আপনি যেমন বেক্সিমকোকে বললেন যে হ্যাঁ। তারা হচ্ছে একজন জায়ান্ট। তো এমন আরো কোনো জায়ান্টের নাম বলবেন? না এরকম আছে। ধরেন আমাদের ইভেন এটা আমি নাম বলে আসলে মানে কাউকে, কারণ এটা আমাদের ডিপেন্ড করে যে কে কত বেশি এক্সপোর্ট করছে। আচ্ছা। মানে এই জায়গা থেকে। তো সেই জায়গা থেকে যেটা আমাদের ইপিবি থেকে বা গভর্নমেন্ট থেকে যেই সার্কুলেটর দেয় যে প্রতি বছর যে হাইয়েস্ট মানে 5 এক্সপোর্টার হ্যাঁ, হ্যাঁ। যে তারা কত মিলিয়ন করেছে বা কত বিলিয়ন করেছে। সেই জায়গা থেকে এটা আসলে প্রতি বছরই এই রেটিংটা মানে আপ ডাউন হয়। তো স্পেসিফিক্যালি এটা সেভাবে বলা যায় না। বরং আমরা যেটা হয় যে ধরেন বাংলাদেশে এখন গ্রিন ফ্যাক্টরি যেটা মানে ওয়ার্ল্ড ওয়াইড গ্রিন ফ্যাক্টরির ক্ষেত্রে বাংলাদেশ এখন নাম্বার 1 পজিশনে আছে। যে সারা পৃথিবীতে আরএমজিতে যতগুলো গ্রিন ফ্যাক্টরি আছে তার মধ্যে 234টা মানে আমাদের হাইয়েস্ট নাম্বার অফ গ্রিন ফ্যাক্টরি বাংলাদেশে। কি এটা গ্রিন ফ্যাক্টরি? গ্রিন ফ্যাক্টরি হলো যে আপনার ফ্যাক্টরির প্রোডাকশন এবং টোটাল এনভায়রনমেন্টটা এখানে আপনার এখন যেটা পৃথিবী যেটা যুদ্ধ করছে যে আপনার এই পরিবেশগতভাবে সেখানে আপনি কোনো কার্বন নিঃসরণ হচ্ছে না, জলবায়ুকে আপনার ইয়া করে মানে কনসিডার করে সেখানে আপনি কোনো পরিবেশের ক্ষতি হয় এরকম কোনো আপনি কেমিক্যাল হ্যাজার্ড আপনি সেখানে ইউজ করছেন না, আপনি ওয়ার্কারদের সেফটি সিকিউরিটি সেখানে মেনটেন করছেন, আপনি এখানে রিনিউয়েবল এনার্জি যেটা সোলার এনার্জি সেটাকে আপনি ম্যাক্সিমাম প্রায়োরিটি দিচ্ছেন। আপনার বিল্ডিংটা ওইখানে যারা ওয়ার্কাররা কাজ করছে সেখানে তারা একটা ন্যাচারাল অ্যাম্বিয়েন্ট পাচ্ছে, সেখানে আপনার তারা মানে এই টোটাল জিনিসটাকে ইন্ডিকেট করে গ্রিন ফ্যাক্টরিগুলোর সার্টিফিকেশন করা হয়। এমন সংখ্যা কত বাংলাদেশে? আমাদের এখন অ্যারাউন্ড 250 এবং এটা ওয়ার্ল্ডের মধ্যে হাইয়েস্ট। ও, কিন্তু এই যে সেফটির কথা বললেন, সেই সেফটি তো আমরা অনেক সময় দেখি না। বিভিন্ন গার্মেন্টসে আমরা দেখি যে সেখানে আলটিমেটলি যারা শ্রমিক রয়েছেন, যারা সেখানে যে সকল নারী পুরুষরা আসলে নিজেদের পায়ের ঘাম মাথায় ফেলে এই সেক্টরটাকে এত দূর পর্যন্ত নিয়ে আসছেন, তারাই কিন্তু সাফারার হচ্ছেন। এমন দুর্ঘটনা কিন্তু আমরা মাঝে মাঝেই বিভিন্ন জায়গায় দেখি, গাজীপুর হোক বা নারায়ণগঞ্জ হোক। দ্যাটস ট্রু। মানে এটা আমি আপনাকে বললাম যে ধরেন আপনার বাংলাদেশে প্রায় বলা হয় যে অফিসিয়ালি বলা হয় যে প্রায় 5 মিলিয়ন ওয়ার্কার এখানে আপনার আরএমজিতে কাজ করছে। তো এই 5 মিলিয়ন ওয়ার্কার কিন্তু আমাদের লিস্টেড, যে তারা আপনার আমাদের যেই ফ্যাক্টরিগুলো আমাদের বিজিএমই বা বিকেএমির লিস্টেড যে ফ্যাক্টরি সেই ফ্যাক্টরি হিসাব করে প্রায় 5 মিলিয়ন। এবং ইন্টারেস্টিং এই 5 মিলিয়ন ওয়ার্কার্সের মধ্যে প্রায় 60% হলো ফিমেল ওয়ার্কার, ওমেন ওয়ার্কার। তাহলে আমাদের আপনি দেখেন যে 50 লক্ষ শ্রমিকের একটা ইন্ডাস্ট্রি, সেখানে 60% মানে হলো প্রায় 30 লক্ষই হলো আপনার মহিলা শ্রমিক। তাহলে এই এত বড় একটা বিশাল কর্মযজ্ঞের মধ্যে তো কিছু প্রবলেম হতেই পারে। মানে এটা প্রথম হলো যে আমি এটা ডিফেন্ড করি যে বা এটা আমি ডিফেন্ড করছি না, বাট আমি এটাকে আর্গুমেন্ট নিচ্ছি যে এটা কিছুটা হতে পারে। বাট মোটা দাগে যদি বলি যে হ্যাঁ এরকম কিছু দুর্ঘটনা ঘটছে, অ্যাক্সিডেন্টগুলো যেটা হচ্ছে, যেহেতু ইন্ডাস্ট্রি বড়, যেহেতু সংখ্যা বড় এবং এটা যেহেতু ফোকাস এবং ইন্টারন্যাশনালি এই প্রতিষ্ঠানটা এই ইন্ডাস্ট্রিটা রিকগনাইজ, বিভিন্ন কারণে এটা একটু বড় করে মানে দেখানো হচ্ছে। একজন আপনার সেলিব্রিটি যদি আপনার গাড়িতে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট করে এটা যেভাবে নিউজ আসবে, একজন সাধারণ মানুষ যদি গাড়িতে যদি সে অ্যাক্সিডেন্ট করে মারাও যায় এটা কিন্তু পরদিন হয়তো নিচে একটা অসংখ্য নিউজের মধ্যে একটা হয়তো মানে এক লাইনে হয়তো নিউজ আসবে। বিষয়টা এইরকম, যেহেতু আরএমজি সেক্টরটা এটা একটা সেলিব্রিটি ইন্ডাস্ট্রি দেশের এবং দেশের বাইরের ক্ষেত্রে, হয়তো অনেক সময় এটাকে নিউজ প্রডিউস করার জন্য মানে অনেক ক্ষেত্রে এটাকে বড় করে দেখানো হচ্ছে। আমি এখানে যদি বলি যে আমাদের এই 50 লাখ 5 মিলিয়ন ওয়ার্কার যদি আপনি বাদ দেন, একদিকে রাখেন, বাংলাদেশে তো আরও ইন্ডাস্ট্রি আছে। বাংলাদেশে আপনি ঢাকা শহরে যদি বলি যে কত লক্ষ হোটেল শ্রমিক আছে,
আমরা রেস্টুরেন্ট যদি বলি, যেখানে আমরা প্রতিদিন বিভিন্নভাবে আমরা খাওয়া দাওয়া করছি, অলিতে গলিতে সকল জায়গাতে রেস্টুরেন্টগুলো আছে। আমরা যানবাহনে চলাচল করছি, সেখানে আমাদের কি পরিমাণ শ্রমিক সেখানে কাজ করছে। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে যখন আপনি বিভিন্ন আমাদের ডেভেলপিং এরিয়াগুলো যেখানে আপনার কনস্ট্রাকশনের কাজ হয়, সে সময় এরিয়াতে দেখবেন যে একদম কাক ডাকা ভোরে আপনার মানে সেখানে মানে লোক কেনাবেচা হচ্ছে, মানে শ্রম মানে আপনাকে একটা ইউনিট ধরে আপনার সেখানে শ্রমিকদের কেনাবেচা হচ্ছে, মাথা কেনাবেচা হচ্ছে। ঢাকার রাস্তায় এটা দেখা ঢাকার যায়, রাস্তায় দেখা ফুটপাতগুলোতে যাচ্ছে। তারা থাকে এরকম। এরপরে আপনি আসেন যে সারা বাংলাদেশে কি পরিমাণ আপনার এই কি বলে আপনার বিভিন্ন ধরনের ছোট কটেজ ফ্যাক্টরিগুলো আছে, সেখানে আপনার কাজ করছে। আপনি পুরান ঢাকাতে যদি আপনি যান, বা আপনার এই আমাদের জিঞ্জিরাতে সেখানে যদি আপনি যান, ছোট ছোট যে ধরনের ইন্ডাস্ট্রিগুলো আছে, সেখানে কি পরিমাণ আপনার শ্রমিক কাজ করছে। আপনি কালকে আমি দেখলাম একটা ইন্টারভিউ, সেটা হলো যে চা কারখানা বলতে হলো চা বাগানে একজন শ্রমিক 10 ঘন্টায় 23 কেজি তাকে অর্গানিক মানে লিফ পাতা তাকে আপনার প্রডিউস করতে হয়, মানে তুলতে হয়। এখন 10 ঘন্টায় 23 কেজি যদি কেউ না পারে, তাহলে তার প্রতি কেজি থেকে তাকে 10 টাকা না 17 টাকা করে তাকে কেটে দেওয়া হয়, দিয়ে তাকে সেটা দেয়। এখন দেখেন তার সারাদিনে এই 23 কেজির শ্রমমূল্য হইল মাত্র 175 টাকা। তো 175 টাকা, ইভেন যদি আপনি মানে একটা রাউন্ড ফিগারও যদি ধরেন, 200 টাকাও যদি ধরেন, তাহলে 30 দিনের 10 ঘন্টা করে 8 ঘন্টা 10 ঘন্টা করে চাকরি কাজ করলে তার বেতন হলো 6,000 টাকা। হোয়ারাজ আমাদের গার্মেন্টসের মানে শ্রম আইনের আওতায় আমাদের ন্যূনতম মজুরি হইল 12,400 টাকা। এটা সবাই দেয়? সবাই দেয়, দিতে বাধ্য। মানে আমরা এটাকে ম্যাকশিওর করি যে এটার কোনো মানে সুযোগ নাই যে না দেওয়ার। আচ্ছা, 12,400 টাকা কাকে দিচ্ছেন আপনি? যে আজকে আপনার গ্রাম থেকে উঠে একটা ফ্যাক্টরিতে ইন করলো, বললো যে আমার একটা চাকরি দরকার। তাকে কোথায় চাকরি দেবে? তাকে হয়তো একজন একজন অপারেটরের সাথে হেল্পার হিসেবে তাকে কাজ দেবে, কাজ শেখার জন্য। সে তার কাপড়টা মানে ফ্যাব্রিকটা এনে দিবে, অথবা একটা সুতা কাটতে দেবে, অথবা তাকে একটু একদম জাস্ট এন্ট্রি লেভেল। তার স্যালারি দিচ্ছি আমরা 12,400 টাকা। সেটা আপনার একদম মানে 8 ঘন্টা ধরে। এরপরে ধরেন যে ওই ফ্যাক্টরিতে যদি কাজ থাকে 2 ঘন্টা ওভারটাইম থাকলে সে প্রায় 15,000 টাকা স্যালারি পাচ্ছে, অন্যান্য সকল ফ্যাসিলিটি সে পাচ্ছে। তাহলে একজন, তার কোনো একাডেমিক কেরিয়ার নাই, তার কোনো শিক্ষাগত অন্য কোনো কিছু নেই, তার কোনো স্কিল নাই, সেখান থেকে সে 12,400 বা 15,000 16,000 টাকা সে ইনকাম করছে। এখন আপনি একটা হোটেল বা রেস্টুরেন্ট শ্রমিককে জিজ্ঞেস করেন যে তার বেতন কত, সে তো গভর্নমেন্টেরই, সে তো শ্রমিক। এরকম যখন আপনি সকল সেক্টরে যাবেন, মানে আই ক্যান চ্যালেঞ্জ ইউ যে আমরা এটা দেখেছি বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলোতে, গার্মেন্টসের বাইরে আর কোথাও শ্রম আইনের এই ন্যূনতম মজুরিটা পর্যন্ত সেখানে আপনার মানা হয় না। কিন্তু সেটা কেউ দেখবে না, দেখেও না। কিন্তু আমরা তো দেখি গার্মেন্টস শিল্পেই শ্রমিকরা আন্দোলন করছে। যে গার্মেন্টস ইজ মানে সেলিব্রিটি ইন্ডাস্ট্রি, সুতরাং গার্মেন্টসের যদি কেউ এটা রেজ করে, দেন এটা নিউজ। কিন্তু আপনার যদি রেস্টুরেন্টে আপনি কালকে গিয়ে আজকে গিয়ে আপনি একটা রেস্টুরেন্টে জিজ্ঞেস করেন, একজন যে আপনাকে এই খাবারটা সার্ভ করছে, তাকে জিজ্ঞেস করেন যে তোমার স্যালারি কত, সে বলবে যে হাইয়েস্ট 1500 থেকে 2,000 টাকা। বাকিটা আমার খাবার এখানে দেয়। খাবারটা কি মানের দেয় সেটা আপনি খোঁজ নিয়ে দেখবেন। বাকি তুমি কীভাবে চলো? কাস্টমারের টিপস। এবং আমি নাম বলছি না, বাংলাদেশের ঢাকার একদম সবচেয়ে বড় নামকরা রেস্টুরেন্টগুলো, যাদের 20-25টা চেইন আছে বা তাদের আপনার ব্রাঞ্চ আছে, এই ধরনের একজন সিনিয়র এই যে মানে কি বলে ওয়েটার, যে সিনিয়র ওয়েটারের বেতন হলো মাত্র 3,000 টাকা। কিন্তু সে আর্নিং করছে, সে টিপস পেয়ে হয়তো মাসে 30,000 টাকা ইনকাম করছে। কিন্তু তার সাথে কিন্তু ওই মালিকের চুক্তি হলো এই 3,000 টাকার উপরে। এই যে আপনি একটা ইন্ডাস্ট্রিকে আপনি ইন্ডিকেট করছেন, বা একটা ইন্ডাস্ট্রিকে যেভাবে আপনার ট্যাগিং করা হচ্ছে যে এইখানে আপনার, হ্যাঁ আমি অবশ্যই সেটা স্বীকার করি যে আমাদের এখানে তো অবশ্যই এত বড় ইন্ডাস্ট্রিতে সেখানে বিভিন্ন কারণে, যে একটা এন্টারপ্রেনার সে হয়তো
কোনো কারণে সে লস করেছে, তার এক্সপোর্ট বন্ধ হয়ে গিয়েছে, ব্যাংক সহযোগিতা পাচ্ছে না, তার কোনো যেই জায়গাতে এক্সপোর্ট করেছে ওই দেশের কাস্টমার ব্যাংকরাপ্ট হয়ে গিয়েছে, এখান থেকে আপনার যাওয়ার পরে সেই মাল ক্যান্সেল করে দিয়েছে। মানে একটা এক্সপোর্ট ইম্পোর্টেড বিজনেসের ক্ষেত্রে অনেকগুলো অনুষঙ্গ এখানে জড়িত। তো সেই যে কোনো কারণে হোক একটা ইন্ডাস্ট্রি হয়তো কালকে ভালো, সে 1 মাস পরে গিয়ে বা 15 দিন পরে গিয়ে সে কলাপস করতে পারে। এটা এটা এত মানে স্বাভাবিক ঘটনা। এখন সেই জায়গা থেকে ওই ইন্ডাস্ট্রি তো মানে তার তো নিজের জীবন নিয়েই মানে পেরেশান। সে তখন হয়তো ফ্যাক্টরির স্যালারি দিতে পারছে না বা অন্য কোনো প্রবলেমে সেটা হচ্ছে, ফেস করছে। তো সেই কেসটা তো আছেই, এটা এই বড় ইন্ডাস্ট্রিতে আমি এটা অস্বীকার করি না। এই আন্দোলন সংগ্রামের পেছনে কি রাজনৈতিক কোনো কারণ থাকে? এটা 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 আমি বলবো যে আমি সরাসরি আমার জায়গা থেকে আমি ওটা ইন্ডিকেট করতে পারি না, বাট বাংলাদেশে আসলে আপনি কোনো কিছুই রাজনীতির বাইরে না। মানে এখানে আমাদের আর বিশেষ করে আমাদের ইন্ডাস্ট্রি যেহেতু এটার মানে অনেক একটা ডেন্সিটি ইন্ডাস্ট্রি, মানে একসাথে আপনি আশুলিয়া দিয়ে গেলে আপনি সকালবেলা 8টার পরে দেখবেন যে একটা মিছিলের মতন মানুষ যাচ্ছে, আবার দুপুরবেলা লাঞ্চের সময় দেখবেন যে একটা বিশাল লোকজন সেখানে হচ্ছে। তো এখন সেখানে আপনার যে কেউ তো সুবিধাবাদী লোকজন, তো সেখানে আপনার স্যাবোটাস করা, তাদেরকে মিসগাইড করা, তাদেরকে আপনার বিভিন্নভাবেই একটা দিয়ে উস্কানি দিয়ে সেটা করা, বা কিছু বেনিফিটেড গ্রুপ তৈরি করে দেওয়া, যারা হয়তো রিয়েল শ্রমিকই না, কিন্তু তারা বিভিন্ন পিছন থেকে হয়তো এক ধরনের আপনার কলকাঠি নাড়ে। এটা আছে এবং এটা আসলে আমাদের পক্ষে কন্ট্রোল করাও ডিফিকাল্ট। আর এটা সত্যি যে আসলে এটা কোনো গভর্নমেন্টই এই জায়গাতে তারা হাত দিতে চান না, বিকজ ইটস এ হিউজ ওয়ার্কফোর্স, যে এখানে তারা হয়তো মানে কোনো কিছু করতে গেলে উল্টা মানে সরকারের গদি নিয়ে টানাটানি পড়বে। এই জন্য এই ঝুঁকিতে কেউ যাচ্ছে না। যখনই কোনো প্রবলেম হয় সেটা আলটিমেটলি গিয়ে মালিকের উপর দায়টা পড়ে। ব্যবসায়ীদের মধ্যে যারা বিগত ফ্যাসিবাদী আমলে আমরা দেখেছি যে ফ্যাসিজমকে সার্ভ করেছে, তারাও এখনো পর্যন্ত বলা যায় যে অনেকটা প্রকাশ্যেই বিজনেস করছে। আমি যদি স্পেসিফিক নাম ধরেও বলি, আমি হামিম গ্রুপের যিনি এমডি বা চেয়ারম্যান জনাব একে আজাদ চৌধুরী, তার কথাও যদি আমি বলি, তাকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখছি। এই আরএমজি সেক্টরটাতে আপনাদের যারা ফ্যাসিজমকে সার্ভ করতো, এখনও যে তারা টিকে আছে বা তারা যে একদম বুক টান করে ব্যবসা করছে, এক্ষেত্রে আপনারা যারা অভ্যুত্থানের পক্ষের শক্তি, আপনারা কোনো ভূমিকা নিচ্ছেন না কেন? এটা একটু আমি বলবো যে এক কথায় বা ওইভাবে আসলে আমাদের জায়গা থেকে এটা অ্যান্সার দেওয়া একটু ডিফিকাল্ট, মানে কঠিন। কারণ আমরা আসলে বাস্তবতাটা খুব মানে কাছ থেকে বা আমরা উপলব্ধি করে আমরা বুঝি। সেটা হলো যে ব্যবসায়ীদের সরকার যদি ডাকে বা সরকার যদি আমাকে কোনো কিছুর একটা অর্ডার করে ব্যবসায়ীকে, সেটাকে ইগনোর করা বা এটা হলো একটা দিক, যে ইগনোর করা বা সরকারকে আপনি বাদ দিয়ে আপনার ব্যবসা রান করা, এটা শুধু মানে ইম্পসিবল না, এটা আপনি মানে অস্তিত্বহীন বা একটা মানে বিষয় আর কি। এটা আপনার সম্ভবই না এক কথায়। কেন সম্ভব না? আমরা ইন্ডাস্ট্রি রান করতে আমাদের প্রায় 19টার মতো আমাদের বিভিন্ন জায়গাতে আমাদের অনুমোদনের ইস্যুস থাকে বিভিন্ন পর্যায়ে। আপনি ট্রেড লাইসেন্স বলেন, সেটা গভর্নমেন্টের হাতে। আপনি বিদ্যুতের লাইন বলেন, সেটা গভর্নমেন্টের হাতে। গ্যাসের লাইন বলেন, সেটা গভর্নমেন্টের হাতে। পরিবেশের ছাড়পত্র বলেন, গভর্নমেন্টের হাতে। কলকারখানা অধিদপ্তরের ছাড়পত্র বলেন, সেটা গভর্নমেন্টের হাতে। ব্যাংকের আপনি একটা অ্যাকাউন্ট করবেন, সেটা ব্যাংকের হাতে। আপনাকে ব্যাংক থেকে এলসির ফ্যাসিলিটি দেবে, সেটা গভর্নমেন্টের হাতে। মানে টোটাল গভর্নমেন্ট মানে অর্গানোগ্রামের মধ্যে আপনি প্যাটের ভিতরে আপনি ঢুকে আছেন। এখন কোনো কারণে আপনাকে যদি টার্গেট করা হয়, আপনি যত বড় বিজনেসম্যান তত তো আপনি ওই সেলিব্রিটি হচ্ছেন বা আপনি ফোকাসে আসছেন। এখন কোনো কারণে কোনো সরকার যদি মনে করে যে আপনাকে আমার দরকার
আমার কাজে, অথবা আপনাকে আমার থামানো দরকার। হুম। সেটা লিগ্যাল প্রসিডিওরে আপনাকে থামানো সম্ভব, অথবা আপনাকে আগানো সম্ভব, আচ্ছা। দুইটাই সম্ভব। এখন আপনার ঘাড়ে মানে শত কোটি টাকা, হাজার কোটি টাকার লায়াবিলিটি। হ্যাঁ। লায়াবিলিটি মিনস, কারণ আপনার ইন্ডাস্ট্রিটা রানিং পর্যায়ে আছে। আপনি হয়তো ব্যাংকের সাথে আপনি ব্যাংকের লোন নিয়েছেন, আপনি ব্যাংকের ইনভেস্টমেন্ট নিয়েছেন, সেটা তো ব্যাংক আপনার সাথে পার্টনার। হ্যাঁ। এখন আপনার এখানে পিছনে আপনার ইন্ডাস্ট্রি, আপনার এখানে হাজার হাজার শ্রমিক, আপনার এখানে টোটাল ম্যাটেরিয়ালস, আপনার এখানে ব্যাংকের লায়াবিলিটিস, হুম। এই টোটাল জায়গাটা যখন আপনার ঘাড়ে থাকবে, এবং আপনাকে যদি শুধু 7 দিন কোনো একটা বড় ইন্ডাস্ট্রিকে যদি গভর্নমেন্ট চায় যে তাকে বন্ধ রাখবে, তাহলে ওই ফ্যাক্টরি হয়তো মানে আর কোনোভাবে রানই করতে পারবে না। শুধু 7 দিন যদি তাকে বন্ধ রাখা হয়, তার পক্ষে আর ওই ফ্যাক্টরি ওইভাবে রান করা সম্ভব না। কারণ যেই ফ্যাক্টরিগুলোর পার ডে 1 লক্ষ পিস ক্যাপাসিটি, তাহলে 7 দিনে তার 7 লক্ষ পিস ক্যাপাসিটি। এখন 7 লক্ষ পিস ক্যাপাসিটির যদি তার মানে মিনিমাম যদি সেখানে $5 করে এফওবি হয়, তাহলে সেখানে প্রায় $35 লক্ষ গুডস তার শুধু রানিং পর্যায়ে, হ্যাঁ। যেটা ফিনিশ গুডস হিসাবে। ফিনিশ গুডসের প্রায় 5 টাইমস থাকে তার পিছনে রানিং পর্যায়ে। তার আইদার মানে আরও $35 লাখ ফ্যাব্রিক তার ইনহাউস আছে, তার ক্যাপাসিটিতে সেটা স্টোরেজ করা আছে, যেটা এই মালটা এটা চেইনের মতন, এই মালটা এক্সপোর্ট হয়ে বের হয়ে যাবে, পিছন থেকে স্টোর থেকে এই মাল কাটিং হয়ে আবার সামনে আসবে। তাহলে আপনার যেখানে ফিনিশ গুডস 7 দিনে আপনার 7 লক্ষ পিস বা 5 লক্ষ পিস, এই 5 লক্ষ পিস আপনার যদি 10টা প্রসিডিউর থাকে, আপনার অপারেশন থাকে প্রোডাকশানের, তাহলে বিগিনিং স্টেজে কিন্তু আপনার ওই 5 লাখ পিসের ম্যাটেরিয়াল আপনার পিছনে আছে। তাহলে 10টা প্রসিডিউর থাকলে প্রায় 50 লক্ষ পিসের আপনার ক্যাপাসিটি আপনার পিছনে, আপনার অলরেডি এটা পেইড। তাহলে আপনি 7 দিন বন্ধ থাকা মানে কি, আপনার এই টোটাল প্রসিডিউরটা আপনার পিছনে চলে যাচ্ছে। এবং বড় কাস্টমারগুলোর সাথে আমাদের ডিট হয় এমনভাবে যে সে যখন আমাদেরকে এলসি দিচ্ছে বা আমাদের পারচেজ অর্ডার দিচ্ছে, ওইখানে তাদের কন্ডিশনে লেখা থাকে যে আপনার শিপমেন্ট ডেটের 7 দিন ডিলে করলে সেখানে আপনাকে 2.5% অথবা 5% ডিসকাউন্ট। আচ্ছা। 10 দিন ডিলে করলে সেখানে 7% ডিসকাউন্ট। 15 দিন ডিলে করলে সেখানে 10% ডিসকাউন্ট। আপনি 3 সপ্তাহ ডিলে করলে আপনার টোটাল মাল ক্যান্সেল। আচ্ছা। তো এখন আপনি বলেন এই ধরনের মানে এই ধরনের ট্রমা নিয়ে, এই ধরনের ঝুঁকি নিয়ে আপনাকে যদি সরকারের তরফ থেকে, কারণ আমি তো একটা বড় স্কেলের, আপনি যার কথা উল্লেখ করেছেন, আমি মানে তাদের মতন ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কথা আমি আপনাকে বললাম যে তাদের এই ধরনের ক্যাপাসিটি, এই ধরনের লায়াবিলিটি। এখন সেই জায়গা থেকে আপনি গভর্নমেন্টের সাথে তাকে আপনি প্রতিদ্বন্দ্বী করে বা তাকে আপনি কোনোভাবে এনিমি করে আপনার বাংলাদেশে ইন্ডাস্ট্রি চালানো কারো পক্ষে সম্ভব না। এইভাবে এটা ব্রিটিশ আমল থেকে আপনাকে এই সিস্টেমটাকে আপনাকে এইভাবে অ্যাডপ্ট করে দেওয়া হয়েছে যে সকল পাওয়ারফুল লোক গভর্নমেন্টের, তখন ব্রিটিশদের পারপাস সার্ভ করতো, ওই একই সিস্টেমে আপনার যতদিন পর্যন্ত বাংলাদেশের এই সিস্টেম চালু থাকবে, সকল এন্টারপ্রেনাররা, বিজনেসম্যানরা, সওদাগররা এটা ওই রানিং গভর্নমেন্টের পারপাস সার্ভ করতে বাধ্য। কিন্তু এই কথা প্রায়ই শোনা যায় যে ব্যবসায়ী যারা, তারাই মূলত দেশ পরিচালনা করে। সেই হিসাবে যদি আমরা কথাটাকে ঘুরিয়ে বলি যে আসলে গভর্নমেন্টই মূলত ব্যবসায়ীদের পারপাস সার্ভ করে। দুইটাই আর কি। ধরেন আপনার যখন আপনি ওই বড় ব্যবসায়ীকে আপনি সরকার ডাকছে, তার মানে কি যে সরকার তাকে ইনসিস্ট করছে অথবা প্রেশার করছে টু অ্যালাইন উইথ গভর্নমেন্ট, যে তুমি আমার সাথে কাজ করো। বিজনেসম্যানের এখানে বেনিফিট কি? বিজনেসম্যানের বেনিফিটটা হলো যে সে তার বিজনেসের গ্রোথটা বাড়াতে পারছে। সে বছরে $200 মিলিয়ন বা $500 মিলিয়ন সে এক্সপোর্ট করছে। সে চিন্তা করছে যে গভর্নমেন্টের সাথে সে যদি আপনার অ্যালাই করে থাকে, এটা হয়তো সে 1 বছরে এটা মানে আরও 20% তার গ্রোথ বাড়বে। তাহলে এই অপরচুনিটি সে কেন নেবে না? এটা হলো তার জায়গা থেকে, এটা হলো বিজনেসম্যানদের অপরচুনিটি সিক করার একটা জায়গা।
আর গভর্নমেন্ট চিন্তা করছে যখনই আমি তাকে আমার ইনভেস্টমেন্ট বা তাকে আমার অপরচুনিটি দিয়ে তাকে আমি আটকালাম, তার মানে আমার খাঁচার মধ্যে আমি আটকে রাখলাম। আমি তাকে বলবো যে তোমার এই এই অ্যারেঞ্জমেন্টে তোমাকে এইখানে ফাইন্যান্স করতে হবে, তোমাকে এই কাজ করতে হবে, তুমি আমার পক্ষে এই বিবৃতি দিতে হবে, আমি যেই ইকোনমি পলিসিগুলো নেব সেই পলিসিতে আমাকে এন্ডোর্স করতে হবে। সো হোয়াট, আপনি সেভাবে তাকে এন্ডোর্স করে যাচ্ছেন, তাকে সেভাবে তার পারপাস সার্ভ করে যাচ্ছেন। এখানে জাস্ট উইন উইন সিচুয়েশন, মানে গভর্নমেন্টও উইন করে, বিজনেসম্যানরাও উইন করে। নির্বাচনের আগে বিভিন্ন প্রার্থীদেরকে বিজনেসম্যানরা যে ডোনেট করে, এটাও কি একটা এটা উইনিং সিচুয়েশনে, দ্যাটস ট্রু, যে এটা অলমোস্ট আপনার উইনিং সিচুয়েশন। বিকজ অফ আপনার যখন পলিটিক্যাল গভর্নমেন্ট থাকবে তখন পলিটিক্যাল গভর্নমেন্টের মানে রুলিংই আপনার সকল, ওই যে আমি বললাম যে 15টা বা 19টা যে প্রতিষ্ঠান, সবাই তখন সেটা সেভাবে। এখন আমার একটা ট্রেড লাইসেন্স ইস্যু করার জন্য হয়তো আমাকে 1 মাস ঘুরতে হবে। এখন আমার যদি একটা পলিটিক্যাল অ্যালাইনমেন্ট থাকে, হয়তো আমার পলিটিক্যাল যে মুরব্বী আছেন সে ফোন করে দিলে হয়তো সেটা 1 ঘন্টায় হয়ে যাচ্ছে, আমার যাওয়াও লাগতেছে না। তাহলে আমি কেন এই মানে কে এই সুযোগ না নেবে? এটা আমাদের এই সিস্টেমটাকে এমনভাবে করে দেওয়া হয়েছে, ফলে আপনি দেখবেন যে ব্যবসায়ীদের পক্ষে মানে এটা আমি পার্সোনালি বলি যে এটা আসলে টু ডিফিকাল্ট। এখন সেই জায়গাটা থেকে ব্যবসায়ীরা, যখনই কোনো ব্যবসায়ী মানে গভর্নমেন্টের কাছ থেকে মাত্রাতিরিক্ত সুযোগ নিয়ে নিচ্ছে এবং বিজনেসম্যান হিসেবে যখন তার পারফরমেন্সটা জিরোতে চলে আসতেছে, মাইনাসে চলে আসতেছে, সে যত এখানে মাইনাস ক্রেডিট নেবে তত তার গভর্নমেন্টের কাছে তার মানে তার খাঁচার শিকল আরও একটা বাড়লো, মানে বিষয়টা এরকম হচ্ছে। তো ফলে যেটা হচ্ছে যে আমাদের এই পলিসি সাপোর্টের জায়গা থেকে যখন গভর্নমেন্টের হাতে অ্যাবসলিউট পাওয়ার, সে যখন আপনার বাংলাদেশ ব্যাংকে নির্দেশনা দেবে যে এটা করার জন্য, সে যখন ব্যাংকগুলোকে বলবে এটা করার জন্য, সে যখন তার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে, আপনার গ্যাসের লাইনের আপনার নিয়ম করা আছে যে আপনার 3 মাসের হইলে আপনি তার লাইন কেটে দেবেন, সে যদি 3 মাসের আপনার ডিফল্টার হয়। এখন আমার পলিটিক্যাল আর্মা থাকলে 3 মাস কেন, 3 বছর আমার লাইন কাটছে না, অথবা আপনার গ্যাসের লাইন নাই, এটা আপনার দুষ্প্রাপ্য, কিন্তু আমার পলিটিক্যাল লাইন থাকার কারণে আমি সেই দুষ্প্রাপ্য জিনিস আমি গ্যাসের লাইন পাচ্ছি। এই যে আমাদের টোটাল গভর্নমেন্ট তো একটা সার্ভিস প্রোভাইডার, এই সার্ভিস প্রোভাইডিংয়ের ক্ষেত্রে যখন আমার একটা বেনিফিটের ইস্যু চলে আসে, মানে তখন এটা বিজনেসম্যানরাও সেটাকে ইগনোর করতে পারে না, আর গভর্নমেন্ট সেই ইগনোর করতে না পারাটাকে তারা ক্যাশ করে। এই জায়গায় ইথিক্সের জায়গায় কি কিছুটা ডেফিনেটলি এখানে আমরা মানে টু বি অনেস্ট যে আমরা ইথিক্যাল বিজনেস প্র্যাকটিসের ক্ষেত্রে মানে আমি বলবো যে এটা আমাদের একটা ভয়ঙ্কর দৈন্যদশা, ভয়ঙ্কর। এবং এই ইথিক্যাল বিজনেস প্র্যাকটিসের ক্ষেত্রে আমি বলবো যে আসলে আমাদের ওরকম কোনো সাকসেসর বা আমাদের ওরকম কোনো ভালো কোনো এক্সাম্পল এটা বিগত 40-50 বছরে মানে উই কুড নট প্রেজেন্ট। মানে এটার ফলে আসলে আমি মনে করি যে আমাদের টোটাল সিস্টেমটা এটা একটা মানে ধরেন আমরা আমাদের ছোটোবেলায় আমি দেখেছি, আমার কাছে খুব মানে এটা খুবই আমার কাছে এখনও মনে আছে, সেটা হলো যে একটা মানুষ যদি একটু ফ্যাটি হতো, তার একটু পেটটা বড় বা একটু মানে একটু মোষ আছে, তো ওনাকে সামাজিকভাবে গ্রামে মানে ইন্ডিকেট করতো যে সে ঘুষ খায়। হ্যাঁ, এখন আমরা এরকম এবং কার্যক্রমে জানতাম, এটা হয়তো মুরব্বীরা জানতো যে মানে অফিসিয়ালি জানতো যে সে ঘুষ খায়, কিন্তু তার অবয়বটা ইন্ডিকেট করা হয়তো এরকম। এবং ইন্টারেস্টিংলি ওই লোকগুলা কখনোই সামনে আসতো না, মানে কেমন জানি একটা ধরেন আপনার কোথাও বেড়াইতে গেল তারা একটু পিছনে থাকতেছে, বাজারে গেল তারা একটা অন্য অফ ইয়াতে তারা হাঁটতেছে যাচ্ছে, সে নিজেও বুঝতো যে মানে হি হ্যাভ সাম মানে ইস্যুস, মানে এটাকে সে নিজেও এটাকে আপনার অ্যাপ্রুভাল দিত না। এটা কিন্তু এক ধরনের ট্রেডিশন ছিল এবং সামাজিকভাবে তাদেরকে এটাকে বলা যায় একটা বয়কট করতো যে এটা তারা খারাপ কাজ করছেন, এই জন্য সেটা সেভাবে কিছু গভর্নমেন্টের মানে সেক্টরে ছিল যে এই সেক্টরে অনেকে মেয়ে বিয়ে দিত না অথবা ওই বাড়িতে ছেলে বিয়ে করাইতো না, এই ধরনের কিন্তু একটা মানে ট্রেডিশন ছিল। ফলে হয়েছে কি যে মানে আপনার ইথিক্যাল লাইফ প্র্যাকটিসের একটা মোটিভেশন ছিল। ইয়াং যারা বেড়ে উঠতো তারা মনে করতো যে না আমি এটা করব না, অথবা আমি এই কাজ করলেও আমি সেখানে ঘুষ খাবো না, দুর্নীতি করব না। কিন্তু আপনি দেখেন যে
এই বিগত 25-30 বছরের আমরা আমরা আমাদের এই সময় আমি আমি আমার কাছে মনে হয় যে লাস্ট 30 ইয়ার্সের মধ্যে জাস্ট রিভার্স। বরং সমাজে যেই লোকগুলা দুর্নীতিপরায়ণ, যেই লোকগুলা সবচেয়ে বেশি করাপ্টেড, সেই লোকগুলা সমাজে সবচেয়ে বড় নেতৃত্বের জায়গায় আছে। তো ইথিক্যাল বিজনেসের জায়গাতে আমরা বলবো যে আমাদের বিজনেসম্যান এবং টোটাল বিজনেস কমিউনিটির মধ্যে যেই ধরনের এক্সাম্পল তৈরি করা দরকার ছিল, যেই ধরনের যেটা আমাদের আল্লাহ রাসূলের পর থেকে আমাদের 4 খলিফা এবং সাহাবীদের তাদের যে বিজনেস স্ট্রাগল এবং বিজনেস লাইফ ছিল, মানে এটা এটা তো আসলে অকল্পনীয়। আমরা সেই জায়গা থেকে কত যোজন যোজন দূর আমরা চলে আসছি। তো সেই এক্সাম্পলটা তৈরি করার জন্য আসলে আমি মনে করি যে আমাদের বিজনেসম্যানদের এখানে অনেক বড় কাজ করার সুযোগ আছে, যে তারা যদি এই প্র্যাকটিসটা করতে পারে তাহলে হয়তো সমাজে এটা বা নেক্সট জেনারেশনের মধ্যে এই ধরনের একটা আইডিয়া ডেভেলপ করবে যে না, আমাকে বিজনেস করতে সেটা আপনার একটা অনেস্ট বিজনেসম্যান হিসেবে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে। কিন্তু জনপরিসরে কিন্তু এই কথা খুব চাওর আছে যে ব্যবসা করতে গেলে সেখানে 100% সৎ থাকা সৎ যায় থাকা না যায় না। বা মিছা কথা বলতেই হয়। না, এটাও যে বললাম যে আপনি যখন প্রাতিষ্ঠানিকভাবে প্রত্যেকটা জায়গাতে যখন তারা ডমিনেট করবে, হ্যাঁ, হ্যাঁ। মানে ডিসঅনেস্টি যখন ডমিনেট করবে, তখন তো আপনাকে আপনার জায়গা থেকে কিছুটা হইলো এটাকে বলবো যে আপনার মানে ছাড় দিয়ে হইলেও সেটাকে আপনাকে নিতে হচ্ছে, হুম, মানে আপনাকে অ্যালাইভ থাকতে হচ্ছে। হুম, হুম, হুম। আদারওয়াইজ দেখা গেল যে আপনি হয়তো বিজনেস করবেন না, আপনি হয়তো মানে যে কোনোভাবে বড় কোনো কিছু আপনি চিন্তা করতে পারবেন না, হয়তো ছোটোভাবে আপনাকে একটা মানে মুদি দোকান বা ছোট পরিসরে আপনি করলেন, যে যেখানে আপনার রিলেভেন্ট, আপনার কাছে কাস্টমার আসতেছে, আপনার সেখানে কারো কাছে ইম্পোজ করতে হচ্ছে না। তো আপনি বড় স্কেলে করলে এটা আসলে সত্যি যে আপনাকে অনেক কিছুই আসলে নীতির বাইরে আপনাকে এন্ডোর্স করতে হচ্ছে অথবা অ্যাকসেপ্ট করতে হচ্ছে। আমি একটু জানতে চাইবো আমাদের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের দেশের শুধু আরএমজি সেক্টর না, পুরো ব্যবসায়িক খাতটাই, সেখানে কি বড় ধরনের কোনো ধাক্কা এসছে কিনা? হ্যাঁ, এটা এটা বলবো যে ইটস ভেরি আনফরচুনেট। মানে আপনার বাংলাদেশের মতন আমাদের এরকম তৃতীয় বিশ্বের দেশ আমাদের এখানে, এবং আমাদের নিজেদের যেই সক্ষমতা আমাদের এইখানে আপনার উৎপাদনের যতগুলো আমাদের স্টেক হোল্ডার আছে, বিজনেসম্যানরা যারা যেভাবে মানে এইখানে আমাদের ব্যবসা পরিচালনা করছে, কেন জানি মনে হয়েছে যে আমাদের ইন্টিরিম গভর্নমেন্ট এক্সিস্টিং ব্যবসা বা ব্যবসায়ী বা ইন্ডাস্ট্রিদেরকে তারা ওন করেন না। এটা মানে সোফার আই ফিল। আপনি দেখেন যে গত 1 বছর 1.5 বছরে আপনি মানে খুব বড় করে যদি চিন্তা করেন যে কোনো বিজনেস সামিট বা বিজনেস কমিউনিটিদেরকে নিয়ে তাদের কি প্রবলেম বা একটা মত বিনিময় করা, তাদের কাছ থেকে শোনা, বা কিভাবে আমাদের এই বিজনেস কারেন্ট বিজনেসকে, আমি তো আমাদের ধরেন আরএমজি বিজনেসে আমরা দেখছি যে গত 6 মাসে আমাদের এক্সপোর্ট মানে প্রতি মাসে আমাদের 3%, 4%, 7% করে আমাদের ডাউন হচ্ছে। আমাদের এই অভ্যুত্থানের পরে মানে অফিসিয়ালি বলা হয় যে প্রায় 265টার মতন ফ্যাক্টরি, আরএমজি ফ্যাক্টরি বন্ধ হয়েছে, যেটাকে অনেকে বলে যে প্রায় 350-র উপরে। অনেক ছোট ছোট প্রতিষ্ঠান মানে সাস্টেন করতে পারছে না, বন্ধ হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা থেকে এগুলোর মালিক কি আওয়ামী লীগের লোকজন ছিল? না এই না, কারণে? এইটা ধরেন আপনার বড় যারা তারা তো সেটা কত সংখ্যা আপনার এখন, আমার কথা হলো যে ইন্ডাস্ট্রিটা বাংলাদেশে এক্সিস্ট করছে এখন, সেটা আপনার মালিককে, কিন্তু সেখানে তো আপনার 1500 আপনার এমপ্লয়ি আছে, সেই সব এমপ্লয়ি তো আওয়ামী লীগ না, সব আচ্ছা। এমপ্লয়ি তো সেখানে আপনার মানে এখন তার কি ডিফল্ট আছে সেটা হয়তো গভর্নমেন্ট সেটাকে তাকে নোটিস করবে বা তাকে সেভাবে টাইম দিবে, বা তার কাছ থেকে সেটা সেভাবে আপনার মানে একটা অন ট্র্যাকে আনার জন্য সেখানে আপনি কাজ করবেন। কিন্তু আপনি বন্ধ করে দিয়ে আপনি কতজন আপনি আওয়ামী লীগকে বা কতজন আপনি আগের ব্যবসায়ীকে আপনি ধরতে পারছেন, যদি আপনাকে আমি যদি ওইটা ডিবেট করি, ধরতে তো পারেন না আপনি। তা ধরতে না পেরে আপনি আলটিমেট ওই ফ্যাক্টরিটা 200 ফ্যাক্টরি বন্ধ হলে সেখানে আপনার যদি 500 করে ওয়ার্কার হয়, ইন অ্যান অ্যাভারেজে আপনার 1 লক্ষ শ্রমিক, তাহলে 1 লক্ষ শ্রমিক যে আপনার বেকার হলো,
তারা যে বিভিন্ন ধরনের স্ট্রাগল করছে সেটার দায়িত্ব কে নিল? সেটার দায়িত্ব তো সরকার নেয় না যে এটা আমার অমুক ওনার ছিল। আলটিমেটলি দেশের ইকোনমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশের ইকোনমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং সবচেয়ে সবচেয়ে ভয়ঙ্কর যে জায়গাটা সেটা হলো ধরেন আপনার একটা এন্টারপ্রেনার তৈরি করা, কিন্তু এটা চারটিখানি বিষয় না। একটা এন্টারপ্রেনারশিপ তৈরি করা কিন্তু ওই যে বললাম যে আপনি যে একটা এন্টারপ্রেনারশিপ তৈরি করেছে সে হয়তো একদম জিরো থেকে স্ট্রাগল করে করে সেই জায়গাতে আসছে। তো আপনি তো একটা ইন্ডাস্ট্রি বন্ধ করা মানে এই যে 500-5,000 এটার তো অপরচুনিটি, সে হয়তো 5 বছর করলে তার ওই 500 শ্রমিকের জায়গায় হয়তো সেখানে 5,000 হতো বা 1,000 হতো। তাহলে আপনার এমপ্লয়মেন্টের দেশের আপনার জিডিপিতে সেখানে কি পরিমাণ কন্ট্রিবিউট করতো। তো এই জায়গাগুলোতে আপনি ঢালাওভাবে তার যদি আপনি কোনো প্রত্যেকটার তো একটা এলিগেশনসের তো আপনার একটা প্রুফ আছে যে আপনি কোথায় গিয়ে সেখানে আপনি প্রবলেম ক্রিয়েট করেছেন। তো সেই প্রবলেমগুলোকে আপনার আইডেন্টিফাই করে সেখানে হয়তো তারা প্রাতিষ্ঠানিকভাবে বা আইনগত সেখানে আপনার নিতে পারতো, মানে ইনিশিয়েটিভ নিতে পারতো। কিন্তু আপনার ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়ার এটা কোনো শর্তে কোনোভাবেই এটা মানে আমরা এটাকে সাপোর্ট করি না। আপনি বলছেন যে সরকার থেকে তেমন কোনো সাপোর্ট পাচ্ছেন না বা আপনাদের নিয়ে বসা হচ্ছে না, বাট আমরা তো দেখলাম যে বিডার উদ্যোগে সেখানে একটা বিজনেস সামিট হলো খুব বড় সড়ো আকারে। তো এটা কি গভর্নমেন্টের পক্ষ থেকে সাপোর্ট না? না, বিডার পক্ষ থেকে যেটা হয়েছে তারা একটা ইনভেস্টমেন্ট সামিট করেছে টু প্রমোট বাংলাদেশ এবং ব্র্যান্ডিং বাংলাদেশ। এটাকে মানে বাইরের ইনভেস্টরদেরকে এক ধরনের ইনসিস্ট করার জন্য যে মানে আমাদের বাংলাদেশের এই অপরচুনিটিগুলো আছে, যারা এফডিআই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যারা করতে চায় বাংলাদেশে, সেই অপরচুনিটিগুলোর একটা শো আপ করা যে আমাদের এখানে সুযোগ আছে, আপনারা আসেন। এটা আমাদের লোকাল বিজনেসম্যানদের কিন্তু ওইভাবে কোনো ইস্যুস না। মানে এটা আপনি ওই বিডার ইনভেস্টমেন্ট সামিটটা করাই হয়েছে যে বাংলাদেশে আবার নতুন করে ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য। এখন আপনি নতুন করে ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য আপনি প্রমোট করছেন, আপনি উদ্যোগ নিচ্ছেন, কিন্তু এক্সিস্টিং বিজনেস ধরে রাখার জন্য আপনার কোনো প্ল্যানিং নাই। আপনি দেখেন যে বিডার সেই ইনভেস্টমেন্ট সামিট প্রায় 1 বছর হয়ে গেছে। বাংলাদেশে তো আপনার ওরকম করে মানে উল্লেখযোগ্য কেন অনুল্লেখযোগ্য কোনো ইনভেস্টমেন্ট আপনার বাংলাদেশে গত 1 বছরে আসে নাই। তাহলে আপনার তো তাইলে ওই সামিটের চেয়ে বরং আমার এক্সিস্টিং বিজনেসম্যানদের নিয়ে সামিট করাটা বেশি জরুরি ছিল, বিভিন্ন সেক্টর ওয়াইজ ধরে বা সেক্টরের যারা প্রতিনিধি আছেন তাদেরকে নিয়ে, যে কীভাবে আমরা আমাদের এই বিজনেসের গ্রোথ আমরা বাড়াইতে পারি, কীভাবে এক্সিস্টিং ফ্যাসিলিটিগুলো আমরা আনতে পারি। কারণ এইখানে আপনার একটা খুব বড় বিষয় হলো যে যেই ফ্যাক্টরিগুলো বাংলাদেশে রানিং হচ্ছে চলছে, বিশেষ করে আমাদের আরএমজি সেক্টরের প্রত্যেকটা মেশিন কিন্তু ডিউটি ফ্রি। আচ্ছা, আমাদের এখানে হেভি মেশিনারিজ যেগুলো আমরা এখানে আনছি, সকল মেশিনারিজ, সকল ইকুইপমেন্ট আমাদের এটা কিন্তু ডিউটি ফ্রি, ট্যাক্স ফ্রি। তাহলে এটার কিন্তু মানে আমার ইনভেস্টমেন্ট হলেও সেখানে যে গভর্নমেন্ট যে আমাকে ট্যাক্স ফ্রি দিচ্ছে, এটার মালিক কিন্তু গভর্নমেন্টও, আপনি যদি ওই সেন্সে বলেন। কারণ গভর্নমেন্ট প্রমোট করছে যে আমার ইন্ডাস্ট্রি ডেভেলপ হলে এখানে গভর্নমেন্টের এই দেশের মানে ইকোনমির স্ট্রেংথ ভালো হবে, এখানে আপনার এমপ্লয়মেন্টের সুযোগ তৈরি হবে। দিস ইজ দ্য গভর্নমেন্টের বেনিফিট। এখানে আপনার একদম মানে মাইক্রো লেভেলে আপনি এখানে আপনার যে ইকোনমি পলিসি সেটাকে আপনি ইন্ট্রোডিউস করে দিচ্ছেন, ডাইভার্ট করে দিচ্ছেন। সেজন্য আপনি এই প্রণোদনাগুলো দিচ্ছেন যে আপনার ইন্ডাস্ট্রি যাতে করে আরও বাড়ে। তাহলে সেই ইন্ডাস্ট্রি বন্ধ করা মানে তো গভর্নমেন্টেরও লস। তার যে মেশিনটা বন্ধ হয়ে রইল, একটা মেশিন তো আপনার 1 মাস বন্ধ হয়ে গেলে সেই মেশিনটা অকেজো। তো এই জন্য আমি বলবো যে আমার ইনভেস্টমেন্ট সামিটের চেয়ে বড় ইম্পর্টেন্ট ছিল যে আমাদের এক্সিস্টিং যে ইনভেস্টমেন্ট আছে বাংলাদেশে, যেটা আপনার ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো নিয়ে বরং একটা মাস্টার প্ল্যান করা উচিত ছিল। আমি এই আমাদের জুলাই অভ্যুত্থানের পরে আমি একটা বড় সেমিনারে সেখানে আমি বলেছিলাম যে আমাদের যে কমিশনগুলো হয়েছে, সংস্কার কমিশনগুলো হয়েছে, 7টা 8টা কমিশন হয়েছে বিভিন্ন সেক্টরে, দিস ইজ গুড যে এই আমাদের প্রশাসনিক এবং আমাদের এই জায়গাগুলোতে আমাদের সংস্কার দরকার। 40-50 বছরের 50-54 বছরের যেই ধরনের ছিল জটিলতা ছিল সেগুলোকে আপনার নতুন করে আনার জন্য মানে আই স্ট্রংলি বিলিভ যে আমাদের ইন্ডাস্ট্রি এবং এই বাণিজ্যের জায়গাতে আমাদের এইখানে একটা সংস্কার কমিশন হওয়া খুবই জরুরি ছিল,
যে আমাদের ব্যাংক পলিসিগুলো কিভাবে হচ্ছে, আমাদের ইনভেস্টমেন্ট পলিসি কি হওয়া উচিত, আমাদের এখানে যারা এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করবে, যারা এন্টারপ্রেনার, তাদের জন্য কি পলিসি হওয়া উচিত, আমাদের এখানে যারা উৎপাদনের সাথে জড়িত প্রত্যেকটা সিঙ্গেল এন্টিটিতে যদি এই 50 বছর আগের এই একই নিয়মটাকে যদি এখানে রিভিউ করা হতো, দেখা যেত যে আমাদের ইনহাউস অনেক ইনভেস্টরই এখানে হয়তো তারা ইনসিস্ট হইতো, তারা অনুপ্রাণিত হতো যে মানে ইনভেস্টমেন্টের এখানে অপরচুনিটি সেখানে আছে। তো সেই জায়গাটাতে বরং কেউই হাত দেয়নি। তো আমি আমি আপনি যেই প্রসঙ্গের মধ্যে ছিলেন, আমার মনে হয় যে আমাদের এই ইনভেস্টমেন্ট এবং আমাদের এইখানের যে ইকোনমি এবং ফাইন্যান্স পলিসি, এইটাকে বরং খুব মানে জোরালোভাবে এটা একটা সংস্কার প্রক্রিয়া হওয়া উচিত। তাহলে আপনি যে প্রথম প্রশ্ন করেছেন যে এখানে ফ্যাসিস্টদের সহযোগী যারা ব্যবসায়ীরা হচ্ছে, আমার মনে হয় যে এই পয়েন্টও তখন একটা সলিউশনে চলে আসবে যে কোনো ব্যবসায়ী তার নিজের ইন্টেনশন ছাড়া সে কখনোই কোনো পলিটিক্যাল জায়গাতে তার কোনো থাকবে না, কারণ তার পলিটিক্সের সরাসরি ইনভলভ হওয়া মানে আজকে ধরেন যারা মানে এই সরকার বা পরবর্তী সরকারের সাথে যখন অ্যালাইন হবে বিজনেসের একটা গ্রুপ, মানে কেউ তো জানে না যে সেটা 5 বছর 10 বছর 15 বছর পরেও যদি অন্য যেই সরকারই আসুক, সেই সরকার যদি মনে করে যে ওই সরকারের সাথে যারা কাজ করছে তারাই নিমি, তাহলে তো তার এই 15 বছরের বিজনেস 15 দিনে জিরো হয়ে যাবে। তো এটা তো কোনো প্র্যাকটিস হতে পারে না। এই 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 জায়গাতে তো আমি যে আবার বললাম যে এখানে একটা প্রাইভেট এন্টারপ্রেনারশিপ ডেভেলপ মানে যে এটা ব্যক্তির কোনো প্রতিষ্ঠান না, কিন্তু এটা কিন্তু একটা গভর্নমেন্টের একটা অনেক বড় এখানে স্টেক তার সেখানে আছে। সুতরাং মানে কাউকে একদম পার্সোনাল এন্টারপ্রেনারকে, সেই পার্সোনাল এন্টারপ্রেনার হয়তো তার দেশে নাই, তার টোটাল অ্যাসেট প্রপার্টি হয়তো দেশের বাইরে, সে হয়তো সেফ হলো, কিন্তু আপনার এখানে ইন্ডাস্ট্রি, আপনার মেশিন, আপনার এখানে ম্যান পাওয়ার, তারা যে আপনার অকেজো হয়ে গেল, সেটার জবাবদিহি বা সেটার ইয়াটা আপনি কিভাবে করবেন? এই পলিসি রিফর্ম করার ক্ষেত্রে আপনি যেমনটা বললেন, আমি যদি একটু পেছনে যাই, বিডার সেই ইনভেস্টমেন্ট সামিটের পরে আপনাকে আমরা দেখেছি জামায়াতের প্রতিনিধি টিমে আপনি সেখানে যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন। জামায়াত কি এই পলিসি রিফরমেশনের ক্ষেত্রে ভূমিকা রাখছে? ইনফ্যাক্ট তারা যদি সরকার গঠন করে, তাহলে তারা কি ধরনের পলিসি রিফর্ম করবে? ওয়েল, আমি এটা আপনি ঠিকই বলেছেন যে আমরা ইনভেস্টমেন্ট সামিটে এবার ইনভেস্টমেন্ট সামিটে একটা খুব নতুন ডাইমেনশন ছিল, এটা ডাইমেনশনই বলবো, যে নতুন মাত্রা ছিল। সেই মাত্রাটা হলো যে ইনভেস্টমেন্ট সামিট বিডা থেকে তারা পলিটিক্যাল পার্টিগুলোকে অ্যালাই করেছে, বিকজ অফ যে কোনো ইনভেস্টরই তার ইনভেস্টমেন্টের আগে ওই দেশের পলিটিক্যাল সিচুয়েশনটা কতটুকু স্টেবল সেটার বিষয়ে কিন্তু তারা কোশ্চেন করে, জানতে চায়। তো যখন এক পলিটিক্যাল পার্টির স্টল থাকে, পলিটিক্যাল পার্টিগুলো যখন কমিটেড হয় যে হ্যাঁ আমরা আপনার ইনভেস্টমেন্টকে স্বাগত জানাচ্ছি, আমরা যে কোনো অবস্থায় থাকি, সরকারি থাকি বা বিরোধী দলে থাকি, আমরা ইনভেস্টমেন্টকে কোনোভাবেই আমরা ইন্টারাপ্ট করব না বা কোনোভাবে আমরা ক্ষতিগ্রস্ত করব না, তখন ইনভেস্টরের তরফ থেকে একটা মানে একটা গ্রিন সিগন্যাল বা সে এক ধরনের কনফিডেন্স পায়। এটার কারণেই বিটা তখন এই কাজটা করেছিল। আমি জামাতের স্টলে আমাদেরকে একটা টিম করে সেখানে দিয়েছিলেন। আমরা যেটা জামাতের তরফ থেকে বা আমাদের ওই সামিটের পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বা ওইখানে আমরা একটা প্রেজেন্টেশনও আমরা দিয়েছিলাম, একটা আমরা ব্রোশিওর করে সেখানে আমরা প্রেজেন্ট করেছি যে আমাদের পলিসিটা কী হবে। তো ওটা তো একটা বিশাল পলিসির বিষয়। যেই ধরনের কোশ্চেনগুলো ছিল আমাদের স্টলে, মানে সেখানে বিভিন্ন ফরেন মিশন থেকে আসছে, বিভিন্ন ফরেন ডেলিগেট এসে আমাদেরকে প্রশ্ন করেছে। তাদের বড় কিছু প্রশ্ন ছিল, সেটা হলো যে জামাত ইসলামী ক্ষমতায় আসলে ওমেন এম্পাওয়ারমেন্টটা কীভাবে করবেন আপনারা। এবং তাদের কনসার্ন ডেফিনেটলি, যেহেতু আরএমজিতে মানে 60% মানে ফিমেল ওয়ার্কার সেখানে কাজ করে, আর তখন তো এটা প্রায় 1 বছর আগে, তখন তো এক ধরনের ভীতিকর অবস্থায় ছিল জামাত সম্পর্কে, যে তারা টোটাল মানে মেয়েদের কাজে কি বন্ধ করে দিবে কিনা বা সেটা সেভাবে না। বাট ইট ওয়াজ এ ভেরি মাচ ওপেন, এবং সংগঠন থেকেও তারা এটাকে খুবই মানে হাইলিভাবে এটাকে নিয়ে আসছেন এবং পজিটিভলি তারা নিয়েছেন যে আমরা প্রত্যেক মহিলা, প্রত্যেক মেয়েদের তাদের যে যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী যেই কাজ তারা করবেন সেই কাজকে আমরা যেরকম এন্ডোর্স করব এবং সেটাকে যে আমরা অনুমোদন দেব, পাশাপাশি আমরা এক্সট্রা যেই কাজটা করব
যে এখন যতটুকু নিরাপত্তাহীনতায় তারা আছে আমরা এটা মেকশিওর করব যাতে করে একজন বোন বা একজন মা বা একজন ফিমেল ওয়ার্কার সে তার কাজের পরিবেশ এবং তার কর্মক্ষেত্র যাতে করে সেখানে সেফ অ্যান্ড সিকিউর থাকে, তার বেনিফিটটা যাতে করে সেখানে কোনোভাবে আপনার না করা হয়, মানে পুরুষ এবং মহিলাদের শ্রমের ক্ষেত্রে যাতে করে সেখানে ডিভিশন করা না হয়, সেই জায়গাগুলো তারা সেখানে মেকশিওর করেছে যে না আমরা এই কাজটাকে আমরা করব। দেন সেকেন্ড একটা ছিল, সেটা হলো যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তারা কিভাবে সাপোর্টিভ হবে, এবং তারা সেখানে খুব শক্তভাবে এবং খুব বোল্ডলি তারা বলেছেন যে আমরা এই যে আমাদের একটা ইনভেস্টমেন্ট করতে হলে তাকে যে প্রায় 16-17টা সার্টিফিকেট নিতে হয় এবং বিভিন্ন মন্ত্রণালয় এবং সরকারের বিভিন্ন জায়গাতে তাদেরকে ঘুরতে হয়, এই জায়গাটা আমরা একটা ওয়ান স্টপ সেল আমরা করতে চাই, যেখানে আমাদের এই ওয়ান স্টপ সেল একটা নতুন উদ্যোক্তাকে ওই একটা অফিস থেকে তার যতগুলো লাইসেন্স দরকার ওই লাইসেন্সগুলোকে তারা মানে ওই ইন্টিগ্রেটেড করে সেখান থেকে তারা লাইসেন্সটা করে একটা অফিস থেকে একটা ওয়ান স্টপ সেল থেকে তারা সেখানে ব্যবসায়ীদের provide ভোগান্তি করতে পারে। কমানোর জন্য। ভোগান্তিটা কমানোর জন্য। তো এইটা ছিল বড় জায়গা, এবং তাদের আরেকটা পলিসির জায়গা থেকে সেটা ছিল যে আমাদের ইয়াং এন্টারপ্রেনার বা আমাদের একটা বিশাল ইউথ যেটা আমাদের বাংলাদেশে ইউথ ডিভিডেন্ড চলছে যেটা, তো সেই জায়গা থেকে এই 35% ইয়াংদেরকে যদি আমরা দক্ষ করতে পারি, স্কিল করতে পারি, এই স্কিল ট্রেনিংটা আমরা এটা আমাদের পাঠ্যপুস্তক থেকে শুরু করে যারা অলরেডি পাঠ্যপুস্তক শেষ করেছে তাদেরকে আমরা কিভাবে স্কিল পর্যায়ে আমরা নিয়ে আসতে পারি, এটা আমরা একটা বড় স্কিম আমরা হাতে নেব, যাতে করে আমাদের একজন সিঙ্গেল দেশের নাগরিক বিশেষ করে ইউথটা যাতে করে কর্মহীন না থাকেন। তো আই ফিল যে এটা অনেক বড় উদ্যোগ হবে যদি জামাত সত্যিকার অর্থে যদি সেই সুযোগটা পায় এবং এই কাজটা তারা করতে পারেন। কারণ বাংলাদেশের, শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতেই আসলে স্কিল ম্যান পাওয়ারের একটা হিউজ অপরচুনিটি আছে, যেখানে আপনার কিছু কিছু জায়গাতে শুধু ভাষা শিখলেই তার সেখানে দেশের বাইরে জব হচ্ছে, ভালো জব হচ্ছে, শুধু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে সেখানে আপনার জব পায় না। তো এরকম সেক্টরগুলো যদি আমরা আইডেন্টিফাই করে যদি মধ্যপ্রাচ্য, জাপান, ইউরোপ, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যদি স্কিল ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট করতে পারি, এবং এটা যদি বাংলাদেশ থেকে সেটা যদি প্রপারলি সেখানে যেই গভর্নমেন্টই আসুক, জামাত যদি আসে সেখানে তারা যদি এই সাপোর্টটা দিতে পারে, বিশেষ করে স্কিল ওয়ার্কারের ম্যান পাওয়ারের দুইটা জিনিস দরকার। সে যদি দেশে কাজ করতে চায়, এন্টারপ্রেনারশিপ করতে চায়, তাকে ন্যূনতম একটা পুঁজি দেওয়া, আর যদি সে দেশের বাইরে যায় তার যদি স্কিল থেকে যদি একটা অফিসে বাইরের কোথাও যদি সে চাকরি করতে পারে, সেট করতে পারে, তাকে যাওয়ার ক্ষেত্রে যাতে করে একটা তাকে ফান্ডিং করা, তাকে সাবসিডাইজ করা, এই দুইটা কাজ করলে আই হোপ যে আমাদের ইকোনমিতে একটা হিউজ মানে রিটার্ন এখানে উইদিন 5 ইয়ার্সে আনা সম্ভব। জামাতের নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি একবার বলেছিলেন যে এভাবে যারা এন্টারপ্রেনার আছেন, ইয়াং বা নবীন যারা, তাদেরকে ফাইন্যান্স করা হবে। হ্যাঁ, এটা তারা আরও একটা আমাদের অচিরেই একটা বড় পলিসি সামিটও এখানে হবে। তো এই জায়গাগুলোতে আরও ডিটেইলিংয়ে এখানে কাজ করা হচ্ছে, যে শুধু মৌখিকভাবে মানে বলে দেয়ই না যে আমরা ইয়াংদেরকে এইভাবে আমরা সাপোর্ট করব, সেটা আসলে প্র্যাকটিক্যালি, এবং এটাকে আপনি জানেন যে কোনো নতুন উদ্যোগের ক্ষেত্রে বাজেট একটা বড় বিষয়, ফাইন্যান্সিয়াল বাজেট। বাংলাদেশে তো ফাইন্যান্সিয়াল অবস্থা খুবই ভয়ানক আগের এই অবস্থার কারণে। তো সেই জায়গা থেকে কিভাবে ইয়াংদেরকে এই সাপোর্টটা দেওয়া হবে, তার দক্ষতা এবং দক্ষতার পরে তার পিছনে বিনিয়োগ করা, সেটার একটা বাজেটিংয়ের কাজ চলছে, এবং সেটার একটা স্টাডি চলছে যে কোন খাত থেকে আমরা আর্নিং করে এটাকে আমরা প্রমোট করতে পারবো, এবং ফাইনালি এটা আমাদের জিডিপিতে অ্যাড হবে। আই হোপ যে এটা সম্ভব।
আপনি যে পলিসিগুলোর কথা বললেন, নিশ্চয়ই চমৎকার পলিসি এবং এই পলিসিগুলো বাস্তবায়ন করা গেলে জামাত যদি ক্ষমতায় যায়, আশা করি তারা সেটি করবে। তাহলে নিশ্চয়ই এটি ব্যবসায়ীদের জন্য, দেশের জন্য এটি অনেক বড় উপকারে আসবে নিশ্চয়ই। আমি একটু জানতে চাইবো যে জামায়াতের যে পলিসি, যেমন বিভিন্ন সেক্টরের কথা আপনি বললেন, নারীদের কথা বললেন যে তারা একটা ভয় পেত কিছুদিন আগেও, যে আসলে উইমেন এম্পাওয়ারমেন্ট কতটুকু হবে না হবে, অনেকটা কাটিয়ে উঠেছে বললেন। ব্যবসায়ীদের সেক্টরে ব্যবসায়ীরা কি জামাতকে নিয়ে কোনো কারণে ভয় পায়? আহ, এইটা এটা একটু একটু ক্রিটিক্যাল। আসলে যেটা হয়েছে যে আমাদের যেই বাংলাদেশে যেভাবে গভর্নমেন্টের যে পলিসি বা সিস্টেমটা যেভাবে আছে, তো সেই জায়গা থেকে তো একটা বিশাল ব্যবসায়ী বিভিন্নভাবে তারা তাদের ব্যবসা গ্রো করেছে। আপনি জানেন যে আমাদের বিভিন্ন ধরনের আপনার ইম্পোর্টের ক্ষেত্রে আমাদের লোকাল যে ডোমেস্টিক যে ডিমান্ডটা আছে সেই জায়গাগুলোতে অনেক সিন্ডিকেট হয়। আপনার পণ্যের মান নিয়ন্ত্রণে ভেজাল যেটা, এটা একটা অনেক, মানে এটাকে বলবো যে আমাদের জন্য একটা ভয়ঙ্কর ট্রেডিশন, একটা ভয়ঙ্কর বাস্তবতা। তো এই জায়গা থেকে যারা ইনভলভ, মানে যেই গ্রুপটা, তারা হয়তো চিন্তা করতে পারে যে তার ব্যবসায় এই ধরনের যখন ট্রান্সপারেন্ট আসবে বা এই ধরনের অনৈতিক সুবিধাগুলা সে পাবে না, বা সরকারের তরফ থেকে এগুলাকে কোনোভাবেই এটাকে ছাড় দেওয়া হবে না, সেই জায়গাটাতে তারা হয়তো, বাট এটা একটা গুটি কয়েক, আমি বলবো যে এটা খুবই মানে কম সংখ্যক এই সংখ্যাটা। আদারওয়াইজ সকল ব্যবসায়ী কিন্তু খুব ভালোভাবে তারা চিন্তা করেন যে যদি দেশে যদি ট্রান্সপারেন্সি থাকে, বিশেষ করে ব্যবসার যেহেতু সরকারের সাথে অ্যালাইন, সকল পলিসি সরকারের উপর নির্ভরশীল, সেই জায়গাতে যদি একটা ট্রান্সপারেন্সি থাকে, সেখানে যদি দুর্নীতিটাকে স্পেশালি যদি কন্ট্রোল করা যায়, এটাকে একদম নির্মূল করা রাতারাতি কখনোই সম্ভব না, সারা পৃথিবীতেই এটা আছে, বাট যদি কন্ট্রোল করা যায়, নিয়ন্ত্রণে আনা যায়, এটা ব্যবসায়ীদের জন্য একটা বিশাল অপরচুনিটি হবে। এবং আমি মনে করি যারা সৎ ব্যবসায়ী, বেশিরভাগই সৎ ব্যবসায়ী, ব্যবসায়ীদের মধ্যে এই এক্সপেকটেশনটা এবং এই ডিজার্ভটা তারা করে যে বাংলাদেশে অন্তত এমন সরকার থাকুক যাতে করে একটা ব্যবসায়িক পরিবেশ, এবং সেখানে কোনো এক ধরনের ডিসক্রিমিনেশন হবে না, যে আপনি বড় ব্যবসায়ী আপনাকে আলাদা করে প্রিভিলাইজ করবে, আপনার ইনভেস্টমেন্ট আপনাকে আলাদা করে সেখানে দেখানো হবে, শুল্ক মুক্ত করে দেওয়া হবে, আপনাকে পোর্টে আলাদা করে ফ্যাসিলিটেট করা হচ্ছে, আপনি যে কিছুই অন্যায় করেন না কেন আপনাকে আলাদা করে আপনাকে ছাড় দেওয়া হচ্ছে। পাশাপাশি যখন দেখেন বড় ব্যবসায়ী যখন একই প্রোডাক্ট আনতে গিয়ে যদি তার সিস্টেম লস কম থাকে, তার সেখানে যদি 10% যদি সেভ হয়, যে আপনি কোনো জায়গাতে আপনার কোনো প্রবলেম ক্রিয়েট হলো না, পুরোটাই আপনার মাল 7 দিন আগে বের হয়ে গেলো, আর যে এসএমই ছোট ফ্যাক্টরি তারটা 7 দিন পরে বের হইলো, তাহলে আপনি সেখানে বেনিফিট পাচ্ছেন। তো এটা কিন্তু অলওয়েজ একটা কিন্তু ডিসক্রিমিনেশন থাকে ছোট এবং বড় ব্যবসায়ীদের মধ্যে। তো যদি ব্যবসার মধ্যে ট্রান্সপারেন্সিটা মেকশিওর করা যায়, পলিসি সাপোর্টে যদি সকল ব্যবসায়ীদেরকে সে তার ব্যবসা অনুযায়ী যেটাকে অ্যাভেল করবে সেটাকে যদি এনশিওর করা যায়, আই হোপ যেটা ব্যবসায়ীদের জন্য একটা যুগান্তকারী কাজ হবে, এবং সকল ব্যবসায়ীরা আসলে চায় যে এই ধরনের একটা পরিবেশ তৈরি হোক। মানে ব্যবসায়ীদের মনে এমন কোনো ভয়ের জায়গা আছে কিনা যে জামায়াত ক্ষমতা আসলে আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, দেশ পিছিয়ে যাবে? না, আমি 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 মনে করি না। তবে কিছু কিছু জায়গা তো আছেই যে বিশেষ করে আমি আগে যেটা বললাম যে যারা আপনার ব্যবসার ক্ষেত্রে যাদের আনইথিক্যাল প্র্যাকটিস আছে, তাদের এবং একটা হয়তো ভয় থাকতে পারে, সেই সংখ্যাটা হাতে কম। গোনা। হ্যাঁ। আরেকটা যেহেতু জামাত এখনো কখনোই পাওয়ারে আসে নাই, সেই জায়গা থেকে তো তারা একটু মানে এটাকে ভয় না আশঙ্কা বা এক ধরনের কমপ্লেক্সিটি তারা এটা চিন্তা করতেই পারে যে হয়তো এটা কেমন হবে, কি হবে, বা আমাদের বিশেষ করে পার্শ্ববর্তী দেশ আমাদের ইন্ডিয়ার সাথে আমাদের বাণিজ্যের একটা বড় ইস্যু আছে, আমাদের পশ্চিমের সাথে আমাদের বাণিজ্যের একটা বড় এক্সপোর্ট ইম্পোর্টের আমাদের আছে। তো সেই জায়গা থেকে আপনার ফরেন পলিসিটা ব্যবসার সাথে তো অনেক অনেক বড় ইনভলভ। তো সেইখানে ফরেন পলিসিতে জামাতের অ্যাক্সিস বা জামাতকে সেভাবে এন্ডোর্স করার ক্ষেত্রে
সকল দেশ, বিশেষ করে আমরা যাদের সাথে আমাদের এক্সপোর্ট বিজনেসটা, সেইখানে যদি কোনো রকম কোনো ব্যারিয়ার বা কোনো অব্লিগেশন না থাকে, আই থিঙ্ক যে ব্যবসায়ীরা বরং লোকাল পলিসি সাপোর্টে তারা অনেক বড় বেনিফিট হবে এবং সেখানে তাদের আশঙ্কা থাকার কথা না। এখন তো অনেক বেশি আলোচনা হচ্ছে জামায়াত ক্ষমতায় আসলে অর্থমন্ত্রী কে হবে, এরপর সংস্কৃতি মন্ত্রী কে হবে। একটু যদি জানতে চাই যে বাণিজ্য মন্ত্রী কে হবে? এটা নিয়ে আসলে আশঙ্কা করার কোনো কারণই নেই। কারণ এই অর্থে আপনি দেখেন যে ইসলামী ব্যাংকের মতন একটা ব্যাংক, মানে একক লিডিং ব্যাংক বলা যায়, যে আপনার আগের ফ্যাসিস্ট সরকারের আগ পর্যন্ত মানে ইসলামী ব্যাংকের যা রেভিনিউ হতো বছরে, তাদের যে মুনাফা হতো, বাংলাদেশের অন্যান্য সরকারি ব্যাংকগুলো বাদ দিয়ে সকল বেসরকারি ব্যাংক মিলিয়ে তার সমান আর্নিং ছিল না। এরপরে ইসলামী ব্যাংক যেভাবে তারা এক প্রান্তিক লেভেল পর্যন্ত তারা তাদের ব্রাঞ্চ এবং গ্রাহকদের সেবা দেওয়ার ক্ষেত্রে যত ধরনের ডাইনামিক তারা সাকসেসফুলি তাদের যে কাজগুলো তারা দেখিয়েছেন, সেইখানে আর ব্যাংক যখন চালাবে, ব্যাংক কিন্তু ইন্টারেস্টিংলি কিন্তু ব্যাংক কিন্তু অলরেডি ব্যবসার মধ্যেই, ব্যবসারই পার্ট। কারণ ব্যাংকের মাধ্যমেই যত ইম্পোর্ট হয় ব্যাংকের মাধ্যমে হয়, যত এক্সপোর্ট হয় ব্যাংকের মাধ্যমে হয়। তাহলে আপনি ব্যাংক পরিচালনা করার ক্ষেত্রে যদি আপনার এই ইন্টেলিজেন্স থাকে, আপনার যদি সেইখানে এই ধরনের ম্যান পাওয়ার বা এই ধরনের যদি আপনার রিসোর্স থাকে এবং এক্সপার্ট থাকে, বাণিজ্য মন্ত্রী এটা তো মানে আই ডোন্ট থিঙ্ক সো যে এটা কোনো পার্টি না, এটা কোনো মানে ইস্যুর মধ্যেই পড়ার কথা না। আমাদের দেশে আমি একটু সামনে যেহেতু মাহে রমাদান আসছে, আমরা একটু জানতে চাইবো যে রমজান আমরা প্রায়ই দেখি যে দ্রব্যমূল্যের একদম আকাশচুম্বী একটা ঊর্ধ্বগতি থাকে, হ্যাঁ, এবং তখন একটা সিন্ডিকেট কাজ করে। মাঝে মাঝে দেখা যায় সয়াবিন তেল পাওয়া যায় না, পেঁয়াজের দাম প্রচুর বেড়ে গেছে। তো এইটাকে কিভাবে কন্ট্রোল করা যায়? ইনফ্যাক্ট আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জাস্ট কয়েকদিন পরেই কিন্তু রমজান শুরু হচ্ছে। এক্ষেত্রে যেই গভর্নমেন্টই আসুক তারাই হয়তো একটা চ্যালেঞ্জের মুখে পড়বে। যদি জামায়াত সরকার গঠন করে, সেক্ষেত্রে জামায়াতই বা এটাকে কিভাবে কন্ট্রোল করবে? ভেরি ইন্টারেস্টিং। বাট আই থিঙ্ক যে সিন্ডিকেটটা আসলে বাংলাদেশে কিছু ব্যবসায়ীদের এটা তাদের একটা সিন্ডিকেট মানেই তো একটা গ্রুপ অফ পিপলের কম্বিনেশনে তারা প্রাইসটাকে তাদের হাতে রাখা, যে তারা যেহেতু মার্কেট ডিমান্ড আছে এবং সাপ্লাইটা আপনার হাতে, তো এটা অনেকটা ওই পুতুল নাচের মতন, যে পুতুল সামনে নাচতেছে বাট নাটাইটা আপনার হাতে। আপনি মার্কেটটা লাইক পুতুল, কিন্তু মার্কেটের টোটাল সাপ্লাই চেইনটা আপনার হাতে। তো সেই সাপ্লাই চেইনটা যদি একটা গ্রুপ অফ পিপলের মধ্যে থাকে, ডেফিনেটলি এটা অতীতে এটি দেখা গিয়েছে যে আপনার রমজানের সময় বা যে কোনো আমাদের প্রয়োজনের সময় দেখা গেল যে আপনার মার্কেট প্রাইস একটা আনবিলিভেবল। প্রথমত যে মার্কেটে শর্টেজ, দ্বিতীয় হলো যে মার্কেটে ক্রাইসিস। ফলে এটার আপনার যখন মার্কেটের ডিমান্ড বেশি থাকে, সাপ্লাই কম থাকে, তখন অটোমেটিক্যালি প্রাইসটা আপনার বেড়ে যায়। সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের এখানে এই কারা ইম্পোর্ট করে, মানে আমাদের রেগুলার কমোডিটিগুলো, এটা আপনার একদম ট্রান্সপারেন্ট। আপনার গত মাসে বাংলাদেশে কত মেট্রিক টন সয়াবিন ইম্পোর্ট হয়েছে, এটা গভর্নমেন্টের কাছে আছে। কারণ গভর্নমেন্টের এটা ইম্পোর্ট ডিপার্টমেন্টের, এটা বাংলাদেশ ব্যাংকের কাছে এই ডেটা মানে অলওয়েজ এটা থাকে। যখনই সে এলসি ওপেন করছে তখনই তার সেখানে পরিমাণ সহ সেখানে উল্লেখ থাকে। তো সেই জায়গা থেকে অফকোর্স গভর্নমেন্টের তো যারাই আছেন তাদের কাছে তো সেই রিকোয়ারমেন্টটা আছে, আমাদের ডিমান্ডের রিকোয়ারমেন্টটা আছে যে রমজানের মধ্যে এটার আমাদের বাংলাদেশে এটার কনজিউম কত পার্সেন্ট করে, সেটা আপনার প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যেই প্রোডাক্টই হোক না কেন, তেল, আটা, ময়দা, যাই থাকুক না কেন, এইটাকে প্রথমত এটা সরকার কন্ট্রোল করছে। এবং সেই জায়গা থেকে যখন ডিমান্ডটা অনুযায়ী যদি আমার ইম্পোর্টটা ঠিক থাকে, এটা ইজিলি মার্কেটটাকে স্টেবল রাখা সম্ভব। এবং ওইখানে যেই সরকারই আসে সে যদি চায় এবং সে যদি ব্যবসায়ীদেরকে সেটা বিভিন্নভাবে মোটিভেশন করে হোক এবং
আইনের প্রয়োগের মাধ্যমে হোক। কারণ একটা প্রোডাক্ট আপনি সয়াবিন তেল ইম্পোর্ট করলেন, চাল ডাল ইম্পোর্ট করলেন, এটা তো আপনি মাটির নিচে লুকিয়ে রাখতে পারবেন না, কোথাও না কোথাও এটার আপনার গুদানজাত করতে হচ্ছে। তো সেই জায়গাটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন এবং আপনি যদি আপনার ইম্পোর্ট ধরে যদি তাকে ধরতে পারেন যে তুমি এই স্টক রাখছো কি জন্য, এটা তোমার মার্কেটে ডিমান্ড আছে, এটা ছেড়ে দিতে হবে। তো এই জায়গাটা দুইটা কাজই হবে, যে ব্যবসায়ীদেরকে বললাম যে ইথিক্যাল বিজনেস প্র্যাকটিস করার জন্য তাদেরকে মোটিভেশন করা, যে মানুষকে কষ্ট দেওয়া। সারা পৃথিবীতে রমজানের সময় বা আপনার ক্রিসমাসের সময় সেখানে প্রোডাক্টের প্রাইস হাফ করে দেওয়া হয়। হ্যাঁ, মানে এটা তারা তাদের ইবাদতের একটা অংশ মনে করে। একটা ব্যবসায়ীও সারা 11 মাসে ব্যবসা করেছে, সে ব্যবসার একটা সিএসআর হিসেবে, সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসেবে, মানে সারা পৃথিবীতে এটা প্র্যাকটিস আছে যে আমি এই বছর এই মাসে কোনো মানে আমি মুনাফা করব না। আপনি জানেন যে কাবাতে আপনার 2 হেরেমে এক ব্যবসায়ী গোটা রমজানে সে যত হাজি এবং যত নামাজি ওইখানে আছেন নামাজ পড়তে আসেন তাদের ইফতারের সকল খেজুর সে ফ্রিতে দেন। বাহ। তো আমরাও যদি আমাদের মধ্যে এই বিজনেস প্র্যাকটিসটা, ইথিক্যাল প্র্যাকটিসে আমরা দেখা গেল যে আপনার এইখানে যেই লোকটা আপনার ছোলা আমদানি করতেছেন, তেল আমদানি করতেছেন, সে হয়তো 5 বার 7 বার হজ করছেন, কিন্তু সে ধরে নিয়েছেন যে 11 মাসের বেস্ট মুনাফাটা সে এই সময় করবেন। হ্যাঁ, তো এই যে আমাদের মানে চিন্তার সাথে এবং আমাদের ধর্মীয় প্র্যাকটিসের সাথে আমাদের যে বৈপরীত্য, প্রথমত এই জায়গা থেকে জোর করে না, প্রথমত মোটিভেশন করে তাকে যদি আপনি বলেন যে আপনার এটা আল্লাহ আপনাকে প্রবৃদ্ধি দিবেন, আল্লাহ কুরআনে এটা বলেছেন যে তাকে আপনার এটা এই জায়গা থেকে তাকে প্রবৃদ্ধি দেওয়া হয়, মানে খালি মুনাফা না, মুনাফারও বেশি। তো সেই প্রবৃদ্ধির জায়গাটা যদি একজন মুসলিম হিসাবে আপনি ব্যবসায়ীদেরকে মোটিভেশন দেন এবং পাশাপাশি আপনার যদি ল এনফোর্স যদি সেখানে স্ট্রং থাকে যে কেউ অনৈতিকভাবে কোনো প্রোডাক্ট এখানে আপনি স্টক করতে পারবেন না আননেসেসারি, তাহলে দিস মার্কেট ক্যান বি ইজিলি স্টেবল থাকা সম্ভব। এবং গত বছরও ইন্টারিম গভর্নমেন্ট অন্তত এই কাজটা খুবই ভালো করেছেন, যে গত রোজার মধ্যে কিন্তু এই সুযোগটা ছিল না, নিয়ন্ত্রণ রাখা যায়, বিকজ অফ সেখানে কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের বা পলিটিক্যাল কোনো ব্যবসায়ীদের সেখানে কোনো দৌরাত্ম্য সেখানে ছিল না, তারা সেটাকে কন্ট্রোল করেছেন। এবং স্পেশালি ইম্পোর্টের তালিকা দেখে আপনার লোকাল ডিমান্ড ধরলেই আপনি বুঝতে পারবেন মার্কেটে কি ডিমান্ড আছে, সেটা কত আপনি ইম্পোর্ট করেছেন, বাজারে সেটা আছে কি না। বাজারে এটা মেক শিওর করলে এটা খুবই পসিবল। এটা আমি মনে করি যে এটা জামাতের জন্য এটা তাদের মতন এরকম মানে অর্গানাইজ পলিটিক্যাল পার্টি, যেহেতু তাদের ব্যবসায়ীদের মধ্যে এই ধরনের ইন্টেনশন নাই, সুতরাং এটা তাদের জন্য এটা কোনো মানে বিষয়ই না। বরং জনগণ যদি এই সুযোগ জামাত ইসলামী পায় এবং প্রথম রমজানে যদি এই সুযোগ জামাত পায়, আই হোপ যে মানে সারা বাংলাদেশ উইল বি হ্যাপি যে তারা এই রোজা থেকেই তারা বেনিফিট পাওয়া শুরু করেছে। নিশ্চয়ই। একটু আপনার আরএমজি সেক্টরে যেতে চাই। আরএমজি সেক্টরটা আমরা দেখি যে ঢাকা, গাজীপুর, সাভার কিংবা নারায়ণগঞ্জের মধ্যে সীমাবদ্ধ, হয়তো চিটাগাংয়ে কিছু আছে। এটাকে বাংলাদেশের প্রতিটি জেলায় বা প্রান্তিক লেভেলে ছড়িয়ে দেওয়া যাচ্ছে না কেন? না, এইটা শুধু আরএমজি না, মানে আমি বলবো যে বাংলাদেশের এই যে ইন্ডাস্ট্রির প্ল্যান যেটা হয়েছে, আপনার সকল শিল্প কারখানা আমাদের স্পেসিফিক কয়েকটা জায়গাতে, ঢাকার আশেপাশে সেটা গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ, কিছু নরসিংদী, আর বাকিটা চিটাগাং। তো আপনি দেখেন যে ব্রিটিশ আমল থেকে কিন্তু বড় ইন্ডাস্ট্রিগুলো সারা বাংলাদেশ ছড়ানো। আপনি এখনও পাটকল পাবেন আপনি মাদারীপুরে, ফরিদপুরে, তারপরে আপনার খুলনাতে, আপনি চিনিকল পাবেন সেই কুষ্টিয়াতে, আপনি কাগজ মিল পাবেন আপনার আরেক জায়গা থেকে, নরসিংদীতে আপনি ওইখানে আপনি পাটকল পাবেন। আপনি দেখেন যে মানে বলা হয় যে ব্রিটিশরা যখন একটা প্ল্যান করে সেটা 200 বছরের বা 100 বছরের মানে চিন্তা করে তারা সেই প্ল্যানিংটা করে। তো ওই যে ইন্ডাস্ট্রি ডিসেন্ট্রালাইজের যে একটা প্ল্যানিং ছিল, এইটাকেও যদি ধরে রাখা যেত আমাদের জন্য, কিন্তু ঢাকা শহর এরকম মানে অবসবাসযোগ্য হতো না। মানে আপনি দেখেন যে যদি একটা জেলা শহরে যদি একটা ইন্ডাস্ট্রি থাকে এবং সে যদি তার বাড়ি থেকে যদি তার চাকরি বা কাজ বা ব্যবসা করতে পারে, এটা কতটুকু মানে সেফটি, মানে সেফ সকল দিক থেকে। তো এই উদ্যোগটা ডেফিনেটলি আমি মনে করি যে যাই হয়েছে, যতটুকুই হয়েছে, কারণ আপনার প্রযুক্তির যুগে এবং আপনার এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যুগে সামনের দিনে তো আরও ইন্ডাস্ট্রি হবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়
যে একটা গভর্নমেন্টের একটা সার্ভে করে সারা ডিস্ট্রিক্টে যেই জায়গা থেকে ওই ইন্ডাস্ট্রির উপযোগী, ইন্ডাস্ট্রি শুধু করলেই হবে না, ইন্ডাস্ট্রির উপযোগিতা চিন্তা করে আমাদের ইন্ডাস্ট্রিগুলোকে ডিসেন্ট্রালাইজ করা এবং স্ট্রংলি এটাকে স্টপ করে দেওয়া যে আমার এই জোনের মধ্যে মানে আর কোনো ইন্ডাস্ট্রি পারমিশন দেওয়া হবে না। এটা চায়না তার একটা সিটিকে ডিক্লেয়ারই করে দেয় ইন্ডাস্ট্রিদেরকে যে আমার এই শহর এই আগামী এত বছর পরে 2030-এর পরে এখানে কোনো তুমি ইন্ডাস্ট্রি রাখতে পারবে না। তাকে 10 বছর 15 বছর আগে তাকে সেভাবে নোটিস করা হয়। তো তখন সে আগে প্রিপারেশন পায় যে তার এই স্ট্রাকচারটা আমাদের মতো এরকম একটা ইন্ডাস্ট্রি 10 তলা 15 তলা বিল্ডিং সেখানে কিন্তু নাই। তাদের ইন্ডাস্ট্রি কিন্তু সব শেডের উপরে, বেশিরভাগই তাদের এরকম বিশাল বিশাল শেডের উপরে, রিমুভেবল শেড, মানে স্টিল স্ট্রাকচারের মধ্যে। তো সেটা দেখা গেল যে আপনার 10 বছর এখানে বিজনেস করেছেন, তো আপনি জানেন যে এখানে 10 বছর পরে আপনি থাকতে পারবেন না। অটোমেটিক্যালি আপনি গভর্নমেন্ট যখন আবার আরেকটা ইন্ডাস্ট্রিকে আইডেন্টিফাই করে দেয়, সে সকল ইন্ডাস্ট্রির উপযোগিতা সৃষ্টি করে দেয়। সেখানে পানি, গ্যাস, বিদ্যুৎ সকল কিছুর সার্ভিস মেকশিওর করে দিয়ে তার জন্য প্লট সেট করে দিয়ে দেন তাকে সুযোগ দেওয়া হয় যে সেখানে চলে দাও। দেন গভর্নমেন্ট ওই ইন্ডাস্ট্রির জোনকে একদম পুরো রিভিল করে রিনোভেশন করে সে হয়তো কমার্শিয়াল জোন করছে বা অফিসিয়াল জোন করছে বা কর্পোরেট করে দিচ্ছে বা আবাসিক করে দিচ্ছে। তো আমাদের এই জায়গাতে আমাদের এখনই করা উচিত। আমাদের সেটা 10 বছরের হোক, 15 বছরের যদি হোক, আদারওয়াইজ এই আশেপাশে আসলে মানে কোনো কিছুই আসলে বাসযোগ্যতা হবে না। মানে আমাদের অলরেডি এখানের আশেপাশের খাল, নদী, ইভেন আপনার গাজীপুরের জমিতে যে ধরনের ফসল উৎপাদন হচ্ছে, মানে আমাদের তরিতরকারি বলেন বা ফলমূল বলেন, সেইখানে যে পরিমাণ বলা হয় যে এখানে আপনার যে পরিমাণ বিষক্রিয়া এই ইন্ডাস্ট্রির আপনার কেমিক্যালের কারণে, তো এটা তো আমরা নিচ্ছি, আমরা রিসিভ করছি। তো এই পরিবেশের জায়গাটাতে আমাদেরকে সারা বিশ্বের মতো করে আমাদেরকে আমাদের অবস্থা অনুযায়ী এটাকে চিন্তা করতে হবে এবং ইন্ডাস্ট্রিগুলোকে ডিসেন্ট্রালাইজড ইট ইজ মাস্ট। এভাবে যদি প্ল্যান করা হয়, যেটা আপনি বললেন যে 10 বছরের বা 15 বছরের একটা পরিকল্পনা, গভর্নমেন্ট পরিকল্পনায় কোন খাতকে এগিয়ে রাখবে? এটি কি শুধু আরএমজি সেক্টরকে এগিয়ে রাখবে, কিংবা আমাদের যে কৃষি খাত ছিল দীর্ঘদিনের আমাদের সবচেয়ে প্রমিনেন্ট খাত, অথবা এছাড়া আরো যে সকল খাতগুলো রয়েছে, আমাদের বিদ্যুতের অভাব রয়েছে, আমাদের গ্যাস আমরা উত্তোলন করতে পারছি না, গভর্নমেন্ট আসলে প্রায়োরিটি দেবে কোন সেক্টরটাকে? না, আমি বলি যে আমি যদিও আরএমজি সেক্টরের, বাট আমি বলি যে এটা এনাফ ইজ এনাফ। মানে এটা এই ইন্ডাস্ট্রিকে একটা একক ইন্ডাস্ট্রিকে যেভাবে প্রিভিলাইজ করা হয়েছে, যেভাবে এটাকে আপনার একটা ইন্ডাস্ট্রির উপরে পুরো দেশের ইকোনমি নির্ভরশীল হয়ে পড়েছে, এটা খুবই রিস্কি একটা জায়গা। আপনি ধরেন আমাকে আধিপত্যবাদ যদি বাংলাদেশে এস্টাবলিশ করতে চায়, যে কোনো শক্তিই বলেন, আপনি এই যে রিসেন্টলি যেটা হয়েছে যে আপনার ভেনিজুয়েলাতে, তো ভেনিজুয়েলার এই ধরনের আপনার আগ্রাসন চালানোর সুযোগটা কেন হয়েছে? বিকজ অফ ভেনিজুয়েলার টোটাল ইকোনমির 90% উপরে শুধু তেলের উপরে নির্ভর। হ্যাঁ, তো আপনি দেখেন, আপনি যদি চিন্তা করেন যে অ্যাপারেন্টলি বাংলাদেশে 85% শুধু এই আরএমজির উপরে নির্ভর। এখন আরএমজিতে যদি বাংলাদেশে যদি কোনো কারণে ইউরোপিয়ান ইউনিয়ন, পশ্চিমারা যদি সেখানে আপনার ট্যারিফ বসায় দেয়, আমাদের এখন জিএসপি ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে, আমাদের সামনে এলডিসি গ্র্যাজুয়েশনের ঝুঁকি আছে, সেগুলো আমাদের মোকাবেলা করতে হবে। ইউএসএ থেকে আমাদের ট্যারিফ বসানো হয়েছিল 100%-এর উপরে, সেটাকে আপনার কমিয়ে এখন একটা মাত্রায় নিয়ে আসছে। এখন যদি ওইরকম যদি কোনো কারণে একটা গভর্নমেন্ট মনে করে যে বাংলাদেশের উপরে সে কোনো প্রেশার দেবে, তো এখানে আর কিছু করা দরকার নেই, আমাদের আরএমজির উপর ট্যারিফ বসায় দিলে আমাদের এই ইন্ডাস্ট্রিটা কলাপস করবে। তো ইন্ডাস্ট্রি কলাপস করলে অটোমেটিক্যালি সেখানে আপনার এক ধরনের আনরেস্ট তৈরি হবে। আনরেস্ট তৈরি হওয়া মানে এই বিশাল সংখ্যক শ্রমিকরা রাস্তায় নামলেই তো সেখানে একটা যে কোনো ধরনের অঘটন ঘটতে পারে। তো এই জন্য আমি মনে করি যে একটা সেক্টরকে এইভাবে প্রিভিলাইজ দেওয়া বা নির্ভরশীলতা হওয়া, এটা একটা দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য এটা একটা বড় ঝুঁকি। সেই জায়গা থেকে আমাদের ইন্ডাস্ট্রি ডিসেন্ট্রালাইজ করার জন্য যখন জেলাতে চলে যাবে, তখন ওই জেলার লোকাল কমোডিটির উপরে সেখানে ইন্ডাস্ট্রি তৈরি হবে। আমার জেলা শরীয়তপুর, এখন শরীয়তপুরের ওইখানে আমাদের বেস্ট প্রোডাকশন কি আছে, আমি রিসেন্টলি 5-6 বছরে, গত 5-10 বছরে সেখানে আমাদের হিউজ পরিমাণ ওইখানে
মাছের খামার হচ্ছে, তো হোয়াই নট যে ওইখানে দেখা গেল যে হয়তো ফিশ প্রসেসিং জোন তৈরি হলো। আমাদের শরীয়তপুর থেকে মংলার দূরত্ব, সেখানে খুলনাতে প্রচুর ঘের আছে, ওইখানে মাছের একটা ইয়ে আছে। আমাদের ওইখানে আপনার নোয়াখালী, বরিশাল ওই জোনে সেটা সেভাবে আপনার তার মানে আমার ওইভাবে চিন্তা করতে হবে যে ওইখানে হয়তো গভর্নমেন্ট চিন্তা করবে যে ঠিক আছে, শরীয়তপুরে যদি কেউ যদি ফিশ প্রসেসিং জোন করে, সেটা ড্রাই ফিশ হোক, সেটা আমাদের ফিশ ফ্রিজিংয়ের হোক এবং এক্সপোর্টের অ্যারেঞ্জমেন্ট করে, গভর্নমেন্ট হয়তো একটা জোন তৈরি করে দিল যে আমরা এখানে যদি কেউ যদি ফিশ প্রসেসিং করে, ফিশ রিলেভেন্ট কিছু করে, ফিশের ইভেন ফিশ ফিড করতে পারে, এই রিলেভেন্ট প্রতিষ্ঠানগুলোকে আমরা সাবসিডি দিব। তাহলে অটোমেটিক্যালি ব্যবসায়ীরা তো সুযোগ পাবে যে আমি যদি একই ইন্ডাস্ট্রির বাংলাদেশের যদি আমি অন্য জেলাতে করি, সেইখানে করলে আমার মানে 10% এক্সট্রা আমাকে দিতে হচ্ছে, গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হচ্ছে, আর আমি শরীয়তপুর করলে সেখানে 10% রিবেট পাচ্ছি, আমি সাবসিডি পাচ্ছি। তখন আমি 10% সেভ করার জন্য কিন্তু আমি বাংলাদেশের নাগরিক যে কোনো জেলা থেকে আমি কাজ করতে পারবো। আর গভর্নমেন্ট যদি আমাকে ওইভাবে ফ্যাসিলিটেট করে দেয়, আমাকে বিদ্যুৎ এবং অন্যান্য যেই অবকাঠামোগত বিষয় যদি আমাকে ফ্যাসিলিটেট করে দেয়, হয় নট, তখন দেখা যাবে যে আমি আমার জেলা শরীয়তপুর, আমার যদি এরকম একটা ফ্যাসিলিটি যদি ধরা হলো যে মুন্সিগঞ্জে অথবা কুমিল্লাতে আরএমজি সেক্টরের এই ইন্ডাস্ট্রিগুলো এখানে করে দেবে, এখানে করলে আমরা এই 5% ইনসেন্টিভ দেবো। তো দেখা গেলো যে আমি আমার জেলা যেখানে হোক না কেন, ইভেন ঢাকা থাকলে আমি তখন সেখানে গিয়ে প্লট নেব, ওইখানে গিয়ে আমি ইন্ডাস্ট্রি করবো। এইভাবে আসলে ইনোভেটিভ ওয়েতে আপনি জোর করে নিতে পারবেন না যে আপনি এইখানে সব কালকে থেকে বন্ধ, এটা পারা যাবে না। আপনাকে ব্যবসায়িক পলিসি, ব্যবসার মাধ্যমে, লাভের মাধ্যমে, বেনিফিটের মাধ্যমে আপনাকে উইনিং সিচুয়েশনে আপনাকে প্রণোদনা দিতে হবে এবং ইনসিস্ট করতে হবে। তখন দেখা যাবে যে ইন্ডাস্ট্রির একটা হিউজ আপনার মানে রেভুলেশন হয়েছে বিভিন্ন জায়গাতে। আপনি আমাদের উত্তরবঙ্গে প্রচুর পরিমাণ সেখানে আমের সিজনে আম হয়, যদি সেখানে এরকম বলে দেয় যে আমের ওইখানে আপনার এরকম জুস হোক বা আপনার ড্রাই আমের হোক। এখন তো প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন আরেকটা বড় জায়গা হলো যে আমাদের ইয়াংদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের দিকে তাদের ইনোভেশন করতে হবে। পৃথিবীতে আমি ওই দিন দেখলাম যে বাংলাদেশ থেকে আপনার পেয়ারা পাতা এক্সপোর্ট হয় ইউরোপে, আপনার 100 গ্রাম না 200 গ্রাম পেয়ারা পাতার প্রাইস হইল প্রায় 3 থেকে 5 ইউরোর মতন, প্রায় 500 টাকা। তো এখন এটা কী জন্য হচ্ছে, ওইখানে মার্কেটিং হয়েছে যে এটা হার্বাল হিসাবে, এটা হার্বাল মেডিসিন হিসাবে এটা আপনার এটা কাজ করে। এরকম করে ধরেন প্রচুর ড্রাই মানে ফুড এখন বাংলাদেশ থেকে আপনার যাচ্ছে। আমি লাস্টবার ইউরোপে দেখেছি যে আপনার যদিও এখন এটা বাংলাদেশেও সেটা চালু করেছে যে আপনার বাংলাদেশ থেকে আমাদের যে তরিতরকারিগুলো আছে সেটাকে আপনার কেটে কেটে একদম রেডি টু কুক, রেডি টু কুক করে মানে ওই প্রসেস করে একদম আপনার ধরেন সিম মানে আপনি প্যাকেট খুলে জাস্ট রান্নার মানে আপনি দিয়ে দিবেন, পাতিলে দিয়ে দিবেন, আপনার রান্না হয়ে গেলো। আপনাকে কাটতে হচ্ছে না, পরিষ্কার করতে হচ্ছে না, আপনাকে এক্সট্রা মানে ওইখানে কোনো কি বলে আপনার এক্সট্রা ওয়ার্ক সেখানে আপনার লাগতেছে না। তো এই প্রসেস করে বাংলাদেশ থেকে আপনার দেখলাম যে একদম মানে যত ধরনের আইটেম আছে সব সেখানে আপনার চলে যাচ্ছে, শাক পর্যন্ত রেডি টু কুক পর্যায়ে চলে যাচ্ছে। তো এরকম করে আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনে প্রোডাক্টের ভেরিয়েশন আনতে হবে এবং সেটা ইয়াংদের পক্ষে সম্ভব। এটা তারা যদি সেটা করতে পারে, দেখা গেল যে তাদের জেলাতে, নিজস্ব জেলাতে যেই ধরনের অপরচুনিটি আছে, যে ধরনের প্রোডাকশন আছে, সেই প্রোডাকশনগুলো নিয়ে তারা ছোট ছোট ইন্ডাস্ট্রি করলো, নিজে কাজ করলো, তারপরে 2-3 করে এমপ্লয়মেন্টের ব্যবস্থা করলো। এভাবে আমাদের ইন্ডাস্ট্রিটা গ্রো করতে হবে এবং গভর্নমেন্টের তরফ থেকে এই কাজটা করতে হবে যে তার ডিস্ট্রিক্টকে অ্যানালাইসিস করে যে কোন ডিস্ট্রিক্টে আমার কোন ম্যাটেরিয়াল, র মেটেরিয়াল অ্যাভেলেবল, আমি ওই ইন্ডাস্ট্রি ওইখানে আমি প্রণোদনা দেবো। তখন অটোমেটিক্যালি যার এলাকাতে এবং ওই জায়গাতে যারা এক্সপার্ট তারা তখন ইন্ডাস্ট্রিগুলো, চায়নার ব্যাপারে আমরা যেমনটা শুনতাম যে ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, এইরকম ভাবে তারা সেভাবে বা আমাদের মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ করলেই হয়, তখন অটোমেটিক্যালি সেটা ভিলেজ পর্যায়ে সেখানে চলে যাবে। জনাব মাসুদ কবির, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও ইনোভাটক্সকে সময় দিয়েছেন এবং বাংলাদেশের যে বাণিজ্য খাত বলি বা গার্মেন্টস সেক্টর বলি কিংবা এই মুহূর্তে খুব বেশি আলোচনা হচ্ছে জামায়াতকে নিয়ে, তাদের কি পলিসি, বিজনেস পলিসি, সব বিষয় নিয়ে আপনি চমৎকার আলোচনা করেছেন। আমরা আপনার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ আপনাদেরকে এবং আপনার পুরো টিমকে যারা এই অনুষ্ঠানটা কভার করছেন এবং সামনে যারা যখন অনুষ্ঠানটা দেখবেন সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। এবং আমরা লাস্ট লাইনে এটাই বলবো, সেটা হলো যে প্রত্যেকটা মানুষের
মধ্যে যে ক্রিয়েটিভিটি ইনোভেশনটা আছে, বিশেষ করে ইয়াংদের, তাদের সেটা কাজে লাগানো উচিত। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন জনাব মাসুদ কবির, যিনি জনসংযোগ ও প্রচার কমিটি বিজিএমইএর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশের আরএমজি সেক্টর থেকে শুরু করে বাণিজ্যের বিভিন্ন সেক্টরগুলোকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এবং আগামী দিনে বাংলাদেশ জামায়াত ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হতে পারে, সেক্ষেত্রে তাদের ব্যবসায়িক পলিসি কি হবে এবং বর্তমান সময়েই আমরা আসলে আমাদের পলিসিগত জায়গা থেকে কিংবা বাণিজ্যিক জায়গা থেকে কোন জায়গাটাতে অবস্থান করছি, এসব বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ এবং খোলামেলা আলোচনা করেছেন। আশা করছি আমাদের এই আলোচনা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।